দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো, আসলে আজকে ক্লাসটা আমি অনেকজনকে ডেকেছি। ক্লাসটার মধ্যে এটা হচ্ছে, আমি একটুখানি ওই যে তোমার বিএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএসসি যে ফিফথ সেমিস্টার, তাদেরও ভেরিয়েশন প্রিন্সিপালটা একটুখানি আছে। আর ওদের সিলেবাসটা আমি চেয়ে পাঠালাম, ওখানে জাস্ট এইটুকু বলা আছে যে স্টেটমেন্ট অফ ভেরিয়েশন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সিম্পল সিস্টেমস ফর এ পার্টিকুলার ইন এ বক্স, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম। তাহলে এইটুকু পার্ট ওদের সিলেবাসে আছে। আচ্ছা, আজকে ক্লাসের মূল ইন্টেনশনটা হচ্ছে ওদেরকে পড়ানো নয়, কিন্তু এরপরে যারা এমএসসি বা নেটের জন্য পড়বে, আমি দেখলাম যে এই ক্লাসটা যেহেতু সবাইদের জন্য লাগবে, মানে যারা যারা ধরো এমএসসি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদেরও দেখবে যে অনেকেরই সিলেবাসে ভেরিয়েশন প্রিন্সিপালটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে একটুখানি বলে দেওয়া আছে। যাদের নেই তাদের দেখবে সেকেন্ড সেমিস্টারে ভেরিয়েশন প্রিন্সিপালটাকে জাস্ট বলতে বলেছে। অনেকেরই ফার্স্ট সেমিস্টারে আছে, অনেকের আবার সেকেন্ড সেমিস্টারের মধ্যে কিন্তু ভেরিয়েশন প্রিন্সিপালটা খুব অল্প করে আছে। আর নেটের যে সিলেবাসটা, আমি আগের দিন তো তোমাদের রুটিনটাকে দিয়েছি। সেই রুটিনটা যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবে রুটিনটা আমি ওই ডেট টেট গুলো এখন আর মেনশন করে দিইনি আর কি, মানে কোন ডেটে কোনটা পড়াবো মেনশন করে দিইনি, কেননা তাই সেটা ফলো করা অনেক সময় অসুবিধা হয়। কিন্তু এই কটা করে ক্লাস লাগবে সেটা মূলত আমি বলে দিয়েছি আর কি। হুম, হুম। এটা দেখো, তাতে দেখবে যে তোমার নেটের সিলেবাসে এই যে সেকেন্ড পার্টটা লেকচার 6-7, মানে দুটো লেকচারের মধ্যে অ্যাপ্রক্সিমেট মেথডস অফ কোয়ান্টাম মেকানিক্স, সেখানে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি আপ টু সেকেন্ড অর্ডার ইন এনার্জি বলে অ্যাপ্লিকেশনস, এই যে জায়গাটা, তো এই জায়গাটা আমাদের ওই অ্যাট দ্য সেম টাইম তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা সিলেবাসটা প্রিন্ট, যারা নেটের জন্য পড়াশোনা করতে, সিলেবাসটা প্রিন্ট আউট করে নেবে। সিলেবাসটা প্রিন্ট আউট করে নেওয়ার পরে আমরা কোন পার্টটা হয়ে যাচ্ছে সেই পার্টটা তোমরা টিক দেবে আর কি। হ্যাঁ, আমি যেটা করছি, এই যে প্রথম লেকচার 1 টু লেকচার 5 যেটা ফার্স্ট পার্টটাকে বলে দিয়েছিলাম, ফার্স্ট পার্টটা তো এমনি পড়াশোনা এমনিতে চলছে, সেটা আমরা আবার ভালো করে গুছিয়ে দেবো। জাস্ট আমরা মানে অ্যাকচুয়াল টাইমগুলো বলে দেবো আর কি। আজকে আমি অ্যাপ্রক্সিমেট মেথডস ইন কোয়ান্টাম মেকানিক্স, সেখানে ওই অ্যাপ্রক্সিমেট মেথডস ইন কোয়ান্টাম মেকানিক্স ভেরিয়েশন প্রিন্সিপাল যে পার্টটা আছে, সেই পার্টটা অ্যাট দ্য সেম টাইম আমি বলে দিচ্ছি। আর এমএসসি সিলেবাস তো যে যার মতো রেসপেক্টিভ এমএসসি সিলেবাস আছে। এমএসসি সিলেবাসেও তুমি দেখবে যে ভেরিয়েশন প্রিন্সিপালটা কিন্তু একটু তোমাদের আছে। তাহলে আমরা সেইটা দিয়ে জাস্ট অ্যাকচুয়ালি স্টার্ট করি আজকে। আর এমনি যারা পড়বে, মানে তোমার নেট ছাড়া অন্য কিছুর জন্য ক্লাস করছে আর কি এখানে, তাদের দেখবে একটুখানি ডিটেলে দরকার। নেটের জন্য তো খুব তাড়াতাড়ি করে ব্যাপারটাকে সামারাইজ করলেই হয়। কিন্তু আমি জাস্ট এই যে পার্টগুলো, এই অ্যাপ্রক্সিমেট মেথড বা ইত্যাদিগুলো একটু ডিটেলে বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে এগুলো বিএসসি তে পড়া থাকে না ইউজুয়ালি। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আগে ছিল না, যেটা তোমার সিসি মানে ক্রেডিট না, এটা যেটা মানে কি বলে সিবিসিএস সিস্টেম, যেটা সিবিসিএস সিস্টেম ভেরিয়েশন প্রিন্সিপাল একটুখানি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, কিন্তু আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভেরিয়েশন প্রিন্সিপালটা দেখবে বিএসসিতে নেই। তাহলে মূলত এটা এমএসসির টপিক। তো আমরা বলেছিলাম যে যে জিনিসগুলো বিএসসিতে তুমি অলরেডি পড়ে ফেলেছো, সেই পার্টটা আমরা খুব কুইকলি করে দিতে পারবো। কিন্তু যে পার্টটা বিএসসিতে তুমি পড়োনি, সেই পার্টটা কিন্তু আমাদের একটুখানি সময় দিয়ে করতে হবে। সেই জন্যে তোমরা চেষ্টা করবে যে যত ক্লাসের লিঙ্ক দেবো সব ক্লাসগুলোই করতে। হ্যাঁ, এখানে যতগুলো ক্লাস দেওয়া আছে তার থেকে হয়তো অনেক বেশি ক্লাসই তোমার লাগবে। হ্যাঁ, সেটা একটুখানি কেয়ারফুলি কিন্তু ক্লাসগুলো করো। হ্যাঁ, ক্লাসগুলো করলে দেখবে তোমার সব ঠিকঠাক করে জিনিসগুলো পরপর করে হয়ে যাচ্ছে আর কি। এবারে খুব মার্জিনালি যদি ক্লাসটা কেউ করতে না পারে, সে তখন ভিডিও পিডিএফটা দিয়ে জাস্ট ম্যানেজ করবে। দেখো, তো আমরা শুরু করি। যেটা প্রথমেই বলা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স ইজ কমপ্লিট। এভরি প্রবলেম ক্যান ইন প্রিন্সিপাল বি সলভড ইউজিং দ্য প্রিন্সিপালস অফ কোয়ান্টাম মেকানিক্স। মানে যখন তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন বা তার পরবর্তীকালে ডিরাক ইকুয়েশন চলে এলো, ডিরাকের একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আছে, যেটা আমাদের বইয়ে দেখবে সেই স্টেটমেন্টটাকে বলা আছে যে তোমার মাইক্রোস্কোপিক অ্যাজ ওয়েল এজ ম্যাক্রোস্কোপিক প্রবলেম সলভ করার জন্য যে বেসিক প্রিন্সিপালস গুলো দরকার, সেই প্রিন্সিপালস গুলো আমরা সলভ করে ফেলেছি, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে যে যদি তুমি রিয়েলিস্টিক প্রবলেম গুলোকে সলভ করতে চাও, যেটা অ্যাকচুয়ালি
তোমার আ আং মানে এতটাই কমপ্লিকেটেড হয়ে যায় সেই রেসপেক্ট এ। কেননা কোয়ান্টাম মেকানিক্স খুব মাইক্রোস্কোপিক প্রিন্সিপল তো মানে খুব মাইক্রোস্কোপিক্যালি প্রবলেমটাকে দেখে। খুব ডিটেইলে প্রবলেমটাকে দেখে। রিয়ালিস্টিক প্রবলেম যেগুলো, যেগুলো বাস্তবে তুমি দেখছো আরকি সেই প্রবলেম গুলো যদি কোয়ান্টাম মেকানিক্স এর প্রিন্সিপাল ইউজ করে করবে মনে করো তাতে কোয়ান্টাম মেকানিক্সটা নীতিগতভাবে এপ্লাই করতে কোনো অসুবিধে নাই। কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো এতটা কমপ্লিকেটেড হয়ে যায় যে সেগুলোকে এক্সাক্টলি সলভ করতে পারা যায় না। সেটাই আমি লিখেছি। বাট দ্যা গভর্নিং ইকুয়েশনস আর সো কমপ্লিকেটেড দ্যাট এক্সেপ্ট সাম সিম্পল প্রবলেমস, মোস্ট অফ দ্য রিয়েলি ইন্টারেস্টিং প্রবলেমস ক্যানট বি সলভড এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। হুম? যেটা আগের দিনে আমরা যখন বর্ন ওপেনহেইমার অ্যাপ্রক্সিমেশন নিয়ে কথাবার্তা বলছিলাম সেখানেও এই কথাটা বলেছিলাম যে তোমার রিয়ালিস্টিক প্রবলেম গুলোকে হুম, সত্যি, সত্যি এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করা হচ্ছে কঠিন। তখন কি করতে হবে? আচ্ছা করা কঠিন আরকি। আচ্ছা এক্সাক্টলি সলভেবল কোন, কোন প্রবলেম গুলো আছে? না আমরা পার্টিকুলার বক্স প্রবলেম এবং তার বিভিন্ন ভেরিয়েশনস গুলোকে দেখেছি। সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম দেখেছি, রিজিড রোটার প্রবলেম দেখেছি, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন সিস্টেম দেখেছি। দেখো এই যে প্রবলেমস গুলো এই প্রবলেম গুলোকে এক্সাক্টলি সলভ করা যায়। আমরা করেছি আরকি। মানে আমরা বিএসসি তে এই ধরনের প্রবলেম গুলোকে সলভ করেছি। পার্টিকুলার বক্স বা ফ্রি পার্টিকেল প্রবলেম দেখেছি। হারমোনিক অসিলেটর প্রবলেম দেখেছি। রিজিড রোটার শুধু না তার আগে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমও দেখেছি আমরা। বা রিজিড রোটার প্রবলেম আর পার্টিকেল রোটেটিং অন এ সারফেস অফ এ স্ফিয়ার একই রকমের প্রবলেম। সেগুলোকে আমরা করতে পারি। হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম যেগুলো আরকি হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস ইত্যাদি সোডিয়াম 10 প্লাস হ্যাঁ? এই ধরনের প্রবলেম গুলোতে এক্সাক্টলি সলভেবল। There are many interesting problems that cannot be solved exactly using quantum mechanics. ঠিক আছে? যেমন ধরো অ্যানহারমোনিক অসিলেটর সাচ এস মোস্ট অসিলেটর তুমি এক্সাক্টলি সলভ করতে পারো না। নন ডিজিট রোটার তুমি এক্সাক্টলি সলভ করতে পারো না। মেনি ইলেকট্রন অ্যাটমস অর আয়নস মানে ইভেন ধরো হিলিয়াম অ্যাটম যদি তুমি কনসিডার করো, হিলিয়াম মলিকিউল হিলিয়াম আয়ন নয়, He প্লাস নয়। যে হিলিয়ামে ২ টো ইলেকট্রন থাকে সেই হিলিয়াম অ্যাটমটা পর্যন্ত যদি তুমি দেখো সেটা তুমি এক্সাক্টলি সলভ করতে পারবে না। আর মেনি ইলেকট্রন মলিকিউল বা মলিকুলার আয়নস সেটা তুমি পারবে না। H2 প্লাস যেটা 1 ইলেকট্রন প্রবলেম সেটাকে শুধুমাত্র এক্সাক্টলি সলভ করতে পারা যায়। আদারওয়াইজ মোস্ট অফ দ্যা প্রবলেমস যেগুলো আমরা অ্যাকচুয়ালি এনকাউন্টার করি সেগুলোকে সলভ করতে পারা যায় না। ঠিক আছে? তাহলে দেখো তাহলে এক্সাক্টলি সলভেবল প্রবলেমস কিন্তু সেই রেসপেক্ট এ লিস্টে খুব কম। হ্যাঁ? কিন্তু মানে রিয়ালি ইন্টারেস্টিং প্রবলেম কেমিক্যালি বা ফিজিক্যালি ইন্টারেস্টিং প্রবলেমস এর মেক্সিমামই কিন্তু অনেকটা কমপ্লিকেটেড যেগুলোকে এক্সাক্টলি ইউজিং কোয়ান্টাম মেকানিক্স সলভ করতে পারা যাচ্ছে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ট্রাই ফর দ্যা অ্যাপ্রক্সিমেট মেথড। তখন তোমাকে অ্যাপ্রক্সিমেট মেথডস ব্যবহার করতে হবে। কিছু কমন অ্যাপ্রক্সিমেট মেথডস এর মধ্যে ভেরিয়েশন প্রিন্সিপাল আছে, পার্টারবেশন থিওরি আছে, ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনস আছে, কাপেল-কাস্টার থিওরি আছে, এটসেট্রা। যারা পরবর্তীকালে কোয়ান্টাম কেমিস্ট্রি করবে তারা কাপেল-কাস্টার থিওরি ইত্যাদিগুলো পড়বে। কিন্তু আমরা মূলত এই ২ টো প্রিন্সিপাল পড়ব। যেটা ভেরিয়েশন প্রিন্সিপাল এবং পার্টারবেশন থিওরি। দেখবে মোটামুটি স্ট্যান্ডার্ড নেটের সিলেবাস বা আপ টু এমএসসি 2nd সেমিস্টার পর্যন্ত ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি এগুলোই মূলত থাকে। আর এমনি বাকি ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন এখন লোকে ইউজ করে না। কাপেল-কাস্টার থিওরি বা আরো অনেক যে অ্যা মানে কোয়ান্টাম কেমিস্ট্রি বিভিন্ন রকমের অ্যাপ্রক্সিমেট মেথডস আছে সেগুলো মূলত ভেরিয়েশন প্রিন্সিপাল বেসড হ্যাঁ? বা পার্টারবেশন থিওরি বেসড আরকি। সেগুলো এখানে বলাই আছে। দেখো কেমিক্যাল কোয়ান্টাম কেমিক্যাল মেথডস এর মধ্যে যে হার্ট্রি-ফক থিওরি, মাল্টি কনফিগারেশনাল সেল কনস্টিটিউশন ফিল্ডস বা এমসিএসসি মেথড, কনফিগারেশন ইন্টারেকশন বা সিআই মেথড, মেনি বডি পার্টারবেশন থিওরি, ডেনসিটি ফাংশনাল থিওরি এইগুলো সব হচ্ছে তোমার কোয়ান্টাম কেমিক্যাল মেথডস, হ্যাঁ? এইগুলো কেউ পার্টারবেশন থিওরি বেসড, কেউ হচ্ছে তোমার ভেরিয়েশন প্রিন্সিপাল বেসড। যেমন ধরো হার্ট্রি-ফক থিওরি বা এমসিএসসিএ বা কনফিগারেশন ইন্টারেকশন এগুলো সবই হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল বেসড মেথড। আর ডেনসিটি ফাংশনাল বেসড মেথড হচ্ছে ইউজুয়ালি ভেরিয়েশন প্রিন্সিপাল বেসড মেথড। আবার মেনি বডি পার্টারবেশন থিওরি হচ্ছে তোমার পার্টারবেশন থিওরি বেসড মেথড। এছাড়া কাপেল-কাস্টার থিওরি তো অলরেডি আছে আমি সেটা বলেইছি আরকি। ঠিক আছে? তাহলে এইসব মেথড গুলো আছে আরকি। সেগুলো এইগুলো ইউজুয়ালি ফিজিক্যাল স্পেশাল যারা পড়ে 3rd বা 4th সেমিস্টারে পড়ানো হয় বা যারা রিসার্চ করতে চায় তাদের পড়ানো হয়। মূলত দেখবে তোমাদের যেগুলো পড়ানো হচ্ছে সেটা মূলত ভেরিয়েশন প্রিন্সিপাল এবং পার্টারবেশন থিওরি। বিএসসি তে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমেস্টার ভেরিয়েশন প্রিন্সিপালটা একটুখানি আছে, তাও ডিটেইল ভেরিয়েশন প্রিন্সিপালটা নেই। নেটের সিলেবাসও তোমরা দেখবে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরিটা আছে বা তুমি যদি এমএসসি সিলেবাসটাকে দেখো দেখবে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরিটাই আছে। বাকিগুলো কিন্তু তোমার ইউজুয়ালি থাকে না। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এই মানে মূলত এইখান থেকে একটা পার্টিকুলার দিকে চলে যেতে চাইছি। আজকে যদি আমি কতগুলো মডেল প্রবলেম নিয়ে কথাবার্তা বলব,
এইখানে যে মেনি ইলেকট্রন অ্যাটম বা মেনি ইলেকট্রন মলিকিউলস বলে দিলাম না, আমরা প্রথমে জাস্ট একটুখানি মিনিট 10 সময় দিচ্ছি যে মেনি ইলেকট্রন অ্যাটম বা মেনি ইলেকট্রন মলিকিউলস তাদের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে স্কেমাটিক্যালি কিরকম ভাবে লিখতে হয়। দেখো এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর মেনি ইলেকট্রন অ্যাটম আমরা কাছে একটু দেখতে চাইছি। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম 1 ইলেকট্রন অ্যাটম বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন আয়নস হচ্ছে 1 ইলেকট্রন আয়ন। তার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন কেমন করে লিখতে হয় সেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন সলভ করলাম 4 টে লেকচার ধরে সেখানে আমরা দেখেছি। আর এবারে এই হিলিয়াম সেটা একটা মেনি ইলেকট্রন অ্যাটম যেখানে দুটো ইলেকট্রন আছে। তাহলে হিলিয়ামটা হচ্ছে এরকম, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা হচ্ছে চার্জ জেড ইন্টু ই, হিলিয়ামের জন্য জেড এর ভ্যালু 2, দুটো ইলেকট্রন আছে, 1 নম্বর ইলেকট্রন এখানে রেখেছি, 2 নম্বর ইলেকট্রন আমি এখানে রেখেছি। আচ্ছা এবারে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন স্কেমাটিক্যালি এইরকম দেখতে হয়, এইচ সাই ইকুয়াল টু ই সাই, যেখানে এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান। সেই হ্যামিল্টনিয়ানের মধ্যে সমস্ত এনার্জি কম্পোনেন্ট গুলো তোমার থাকবে। তাহলে এই টোটাল সিস্টেমটার মধ্যে কি কি এনার্জি থাকতে পারে? দেখো এই নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি থাকতে পারে, ফার্স্ট ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকতে পারে, সেকেন্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকতে পারে। তিনটে পার্টিকেলের করসপন্ডিং কাইনেটিক এনার্জি গুলো থাকবে। আর এই নিউক্লিয়াসের সঙ্গে 1 নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকবে, নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকবে, আর 1 নম্বর 2 নম্বর ইলেকট্রনের মধ্যে রিপালশন থাকবে। তো দেখো এই যে Tn টা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস, T1 টা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ফার্স্ট ইলেকট্রন, T2 হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য সেকেন্ড ইলেকট্রন, এইটা হচ্ছে ওই মানে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ফার্স্ট ইলেকট্রন। এটা পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সেকেন্ড ইলেকট্রন। আর দিস রিপ্রেজেন্টস দ্য পোটেনশিয়াল এনার্জি ফর রিপালশন বিটুইন টু ইলেকট্রনস 1 অ্যান্ড 2। আচ্ছা এবারে একটু এক্সপ্লিসিটলি দেখে নিই যে এই কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াসটা কেমন করে লিখবে তুমি, না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু ডেল এন তার স্কোয়ার। এটা হচ্ছে ল্যাবলিশিয়ান অপারেটর, তুমি জানো। হ্যাঁ, সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি নিউক্লিয়াসের কোঅর্ডিনেট ধরো এক্স ওয়াই জেড হয়, তাহলে ডেল স্কোয়ারটা হচ্ছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার বা ডেল টু বাই ডেল জেড স্কোয়ার, এগুলো তুমি জানো। আচ্ছা T1 টা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ফার্স্ট ইলেকট্রন, সেটা কি হবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ডেল 1 তার স্কোয়ার। ঠিক একই রকম ভাবে T2 টা হয়ে যাচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ই ডেল 2 তার স্কোয়ার। আর এবার পোটেনশিয়াল এনার্জি অপারেটর ডিউ টু অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য ফার্স্ট ইলেকট্রন, সেটা কি হবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 R1। সিমিলারলি নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রনের যে অ্যাট্রাকশন এনার্জিটা কি হবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 R2। আর দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশনটা হচ্ছে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 R12। ঠিক আছে? তাহলে মানে এই যে এই নিউক্লিয়াসটাকে এই যে ফার্স্ট ইলেকট্রন তাদের দূরত্বটাকে R1 ধরেছি, নিউক্লিয়াস থেকে সেকেন্ড ইলেকট্রন তাদের দূরত্বটাকে R2 ধরেছি, আর দুটো ইলেকট্রনের মধ্যে যে সেপারেশনটা সেটাকে R12 ধরেছি। তো দেখো এইটা হয়ে গেল হিলিয়ামের জন্য তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে কিন্তু স্কেমাটিক্যালি লিখতে হবে, এরকম যে স্কেচিলি লিখতে হবে। এটা হাইড্রোজেন অ্যাটমে যেমন একদম তুমি সেই ল্যাবলিশিয়ানের এক্সপ্লিসিট ফর্মটাকে তুমি লিখে দিলে এটা লাগবে না। হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারো তাহলে তোমাকে কিন্তু পুরো এক্সপ্লিসিটলি লিখতে হবে। ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটাকে ডিটের বড় এক্সপ্রেশনটাকে এটা থাকে আরকি এটা। কিন্তু মেনি ইলেকট্রন অ্যাটম বা আয়ন বা মলিকুল তাদের জন্য যদি তোমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারো তুমি এরকম জাস্ট স্কেমাটিক্যালি লিখে দেবে আরকি, যেভাবে এখানে লেখা হলো। আচ্ছা এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা ধরো, এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু এক্সাক্টলি সলভ করা যাবে না। মানে এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এখানে বললাম এটা কিন্তু এক্সাক্টলি সলভ করা যাবে না। এই যে এখানে এটাকে সলভ করা যাবে না। এর জন্য তোমাকে কি করতে হবে? অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে। এই হিলিয়াম প্রবলেম অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করে, ভেরিয়েশন প্রিন্সিপাল ব্যবহার করে, পারটারবেশন থিওরি ব্যবহার করে বিভিন্ন রকম ভাবে করা হয়েছে, আমি সেগুলো দেখব। আজ এবারে চলে এসো লিথিয়ামের ক্ষেত্রে। হিলিয়াম হলো, এবার হচ্ছে লিথিয়াম। আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে তোমার এক্ষেত্রে লিথিয়ামের ৩ টে ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াস আছে এখানে ৩ টে ইলেকট্রন আছে, ১ নম্বর ইলেকট্রন, ২ নম্বর ইলেকট্রন, ৩ নম্বর ইলেকট্রন, ৩ টে ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে এখন ওভারঅল হ্যামিল্টনিয়ানের কম্পোনেন্টের সংখ্যা অনেক বেড়ে যাবে। কি, কি? দেখো নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, ফার্স্ট ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, সেকেন্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, থার্ড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। এবার নিউক্লিয়াসের সঙ্গে ১ নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে ২ নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে ৩ নম্বর ইলেকট্রনের অ্যাট্রাকশন। তারপরে ১ নম্বর ২ নম্বর ইলেকট্রন রিপালশন, ১ নম্বর ৩ নম্বর রিপালশন, ২ নম্বর ৩ নম্বর রিপালশন। তো দেখো এই সমস্ত কম্পোনেন্ট গুলো থাকবে হ্যামিল্টনিয়ানের মধ্যে। সেইটা ইনটু সাই ইকুয়াল টু ই ইনটু সাই। আর যেখানে তোমার এই যে ঠিক একই লজিকে
তোমার Tn, T1, T2, T3, Vn1, Vn2, Vn3, V12, V13 আর V23 তাদের জাস্ট অ্যাকচুয়ালি এক্সপ্রেশন গুলো এখানে পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ। তার আগে তুমি এই নিউক্লিয়াস থেকে ফার্স্ট ইলেকট্রনের দূরত্বটা R1, নিউক্লিয়াস থেকে সেকেন্ড ইলেকট্রন দূরত্ব R2, নিউক্লিয়াসের সঙ্গে থার্ড ইলেকট্রন দূরত্ব R3, ১ নম্বর ২ নম্বর ইলেকট্রনের মধ্যে সেপারেশনটা R12, ১ নম্বর ৩ নম্বরের মধ্যে সেপারেশনটা যে R13, ২ নম্বর ৩ নম্বরের সেপারেশন R23 এইগুলো প্রথমে তুমি অ্যাসাইন করে নেবে। অ্যাসাইন করে নেওয়ার পরে দেখো তুমি হ্যামিল্টনিয়ানটা একটু লিখতে পারছো। যেখানে প্রত্যেকটা যে এনার্জি কম্পোনেন্টের যে করসপন্ডিং অপারেটর গুলো তার এক্সপ্লিসিট ফর্ম গুলো তুমি এরকমভাবে লিখে ফেলতে পারছো। এটাকেও এক্সাক্টলি সলভ করতে পারা যাবে না। হুম? তাহলে এইরকম করে যেমন আমি হিলিয়াম, লিথিয়াম বলে দিলাম, এবারে যেকোনো অ্যাটমের ক্ষেত্রেই কিন্তু তুমি এইরকম করে তুমি এগুলোকে লিখতে পারবে। মানে হ্যামিল্টনিয়ান থেকে লিখতে পারবে এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলোকে লিখতে পারবে। আচ্ছা, এবারে যদি তোমার ইউজুয়ালি যদি এরকম সিচুয়েশন হয় যে ধরো একটা মেনি ইলেকট্রন অ্যাটম বা আয়ন কনসিডার করছে, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন n টা। এক্ষেত্রে একটা সুবিধে, অ্যাটম বা আয়নস হয়ে গেলে নিউক্লিয়াস হচ্ছে একটাই হলো, যার চার্জ যদি জেড হয় তাহলে যার প্রোটনের সংখ্যা যদি জেড হয় তাহলে চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, সেটা তো ঠিকই আছে। কিন্তু ইলেকট্রনের সংখ্যা মেনি ইলেকট্রন অ্যাটম বা আয়নসের ক্ষেত্রে যে ২ বা ৩ হবে শুধু সেরকম না, যা খুশি হতে পারে। ধরে নাও ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n টা। তাহলে যদি তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লেখো H psi equal to E psi, তাহলে হ্যামিল্টনিয়ানের মধ্যে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস তো রইল। এবারে প্রত্যেকটা ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি তাদের যোগ হবে। যেমন ধরো লিথিয়ামের ক্ষেত্রে ৩ জন ছিল বলে T1 প্লাস T2 প্লাস T3, হিলিয়ামের ক্ষেত্রে ২ জন ছিল বলে T1 প্লাস T2। তাহলে ঠিক একই রকম ভাবে যদি তোমার n টা ইলেকট্রন থাকে, n টার জন্য প্রত্যেকের ক্ষেত্রে যে কাইনেটিক এনার্জি গুলো তোমার যোগ হয়ে যাবে, সামেশন ওভার I equal to 1 to n Ti এইটা। আচ্ছা, এবারে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন ঠিক একই রকম ভাবে একটা নিউক্লিয়াস যতগুলো ইলেকট্রন আছে তার উপরে সামেশনটা থাকবে। আর তারপরে হচ্ছে ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলোর পারস্পরিক রিপালশন, এই ইলেকট্রনের মধ্যে যে পারস্পরিক রিপালশনটা তার এই সামেশন ইন্ডেক্সটা একটু ভালো করে খেয়াল করো। সামেশন ইন্ডেক্সটা তুমি ৩ রকম ভাবে করতে পারছো, যেটা হাফ সামেশন ওভার I equal to 1 to n সামেশন ওভার j equal to 1 to n Vij, যেখানে j not equal to I, মানে মানে হাফ দিতে হবে একটা, সামেশন ওভার I equal to 1 to n সামেশন ওভার j equal to 1 to n, যেখানে j not equal to I, অথবা সামেশন ওভার I equal to 1 to n সামেশন ওভার j less than I থেকে n Vij, অথবা সামেশন ওভার I equal to 1 to n সামেশন ওভার j greater than I, হ্যাঁ, Vij এটা। তাহলে এই তিনটে যে কোনো একটা তুমি লিখতে পারো। আর এবারে আগের গুলোর ক্ষেত্রে সামেশনে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু পরেরটার ক্ষেত্রে তোমার রেস্ট্রিক্টেড হলো কেন সামেশনটা? তার কারণটা দেখো, যদি তুমি জাস্ট শুধুমাত্র সামেশন ওভার I আর সামেশন ওভার j তুমি করে দাও, তাহলে ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে। কিরকম ব্যাপারটা দেখো, যে আমি যদি লিথিয়ামের মতো ভাবি যেখানে ৩ টে ইলেকট্রন আছে, তাহলে সামেশন ওভার I equal to 1 to 3 লিখবো, সামেশন ওভার j equal to 1 to 3 লিখবো, Vij লিখবো। আমি একটু আগেই দেখেছি এক্ষেত্রে ৩ টে মাত্র রিপালশন সম্ভব, ১, ২, ১, ৩ আর ২, ৩। কিন্তু যদি আনরেস্ট্রিক্টেড সামটাকে করে দিই তাহলে কি হবে? দেখো V11 থাকবে, V12 থাকবে, V13 থাকবে। মানে প্রথমে এখানে I এর ভ্যালু 1 রেখে যেটা ১, ২, ৩ নিয়ে নিলাম। তারপর I এর ভ্যালু ২ রেখে যেটাকে ১, ২, ৩ নিয়ে নিলাম। তারপর I এর ভ্যালু ৩ রেখে যেটাকে ১, ২, ৩ নিলাম। তার মানে V11, V12, 13, V21, V22, V33, V31, V32, V33। আচ্ছা, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে V11, V22, V33 মানে নিজে নিজেকে রিপেল করছে, সেটা হতে পারে না, সেগুলো বাদ চলে গেল। আর বাকি যেগুলো পড়ে আছে দেখো, V12 ও যা, V21 ও তাই, V13 ও যা, V31 ও তাই, V23 ও যা, V32 ও তাই। তার মানে কি হলো, যে J আর I যখন সমান, মানে 1, 1, 2, 2, 3 সেটা বাদ দিয়ে দিয়েছি। আর বাকি যেগুলো পড়ে আছে তার অর্ধেকগুলোকে নিয়ে, সেটা হতে পারে। অথবা হতে পারে, দেখো তুমি যদি V12, V13, V23 রাখো, তাহলে সেকেন্ড ইনডেক্সটা হচ্ছে প্রথমটার থেকে বড়। সেকেন্ড ইনডেক্সটা দেখো প্রথমটার থেকে বড়, অর্থাৎ যেটা গ্রেটার দেন I, তুমি এটাকে রাখতে পারো। অথবা কেউ V21, V31, V32 এই ৩ টে রাখলেও চলতো। মানে V12, V13, V23 এর বদলে V21, V31, V32 এটাকে রাখলেও চলতো। এটাকে যদি তুমি রাখতে, তাহলে সেটা কি হতো দেখো, যে এখানে সেকেন্ড ইনডেক্সটা প্রথম ইনডেক্সের থেকে ছোট, অর্থাৎ যেটা লেস দ্যান I, এটা করলেও তোমার চলে যাবে। তাহলে মেনি ইলেকট্রন অ্যাটম এর পরে মেনি ইলেকট্রন মলিকুল যখন দেখবো জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড হবে। তাহলে মেনি ইলেকট্রন অ্যাটম যদি আরবিট্রারি একটা n নাম্বার অফ ইলেকট্রনস থাকে, তাহলে তার হ্যামিল্টনিয়ানটা জাস্ট নরমাল ফর্মটা কেমন তুমি বুঝতে পারছো। যেখানে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি অপারেটর অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেটা, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অপারেটর যেমন হয় সেটা, আর V
এন আইটাও তোমার কোনো অসুবিধা নেই, যেখানে নিউক্লিয়াসের সঙ্গে ১ নম্বর ইলেকট্রনের ith ইলেকট্রনের জাস্ট অ্যাট্রাকশনটা মানে Z² / 8π4πε0 আর ni, আর Vi যেটা হচ্ছে E²/4πε0 আর Ij। তো দেখো তাহলে মেনি ইলেকট্রন, অ্যাটম বা আয়ন, তার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন করে লিখতে হবে বুঝতে পারলে তো? কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? প্রত্যেকের ঠিক আছে? হ্যাঁ স্যার। আসছিল মনে হয় লাগবে। এটা সুবিধা আছে। এটা তুমি মানে স্কেচিলি লিখছো। মানে কিন্তু একদম পুরো খুলে লিখতে বলে। মানে একদম মানে কি বলবো? মানে এই ধরো কাইনেটিক এই যে ল্যাবলিয়েশন গুলোর এক্সপ্লিসিট ফর্ম-টর্ম হ্যানা-ত্যানা ইত্যাদি যদি তুমি করতে গেলে তাহলে অনেক বড় দেখতে লাগবে। কিন্তু অতটা দরকার নেই। জাস্ট সিম্পলি এরকম স্কেচিলি লিখলেই হবে। H=DH যেখানে H টা কি তোমাকে বলে দেওয়া। আর H এর যে কম্পোনেন্ট গুলো আছে সেটা এক্সপ্লিসিট ফর্ম গুলোকে জাস্ট একটুখানি বলে দেওয়া। আচ্ছা এবারে চলে এসো মিনি ইলেকট্রন মলিকুলের ক্ষেত্রে। আচ্ছা ইলেকট্রন মলিকুলটা খুব ইম্পোর্টেন্ট। কারণ এরপরে যখন তুমি ধরো ওই LCO করে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি ইত্যাদিগুলোকে করবে, হ্যাঁ? সেখানে কিন্তু ওই তোমার মেনি ইলেকট্রন মলিকুল নিয়ে তোমাকে ডিল করতে হবে আরকি। বা আ তুমি দেখবে হুকেল থিওরি আছে। এগুলো সব মেনি ইলেকট্রন মলিকুল নিয়ে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ? তো সেগুলোর জন্য হ্যামিল্টনিয়ানটা কেমন দেখতে হয় বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কেমন দেখতে হয় তোমাকে দেখতে হবে। ধরো আমি এমন একটা সিস্টেম কনসিডার করে একটা জেনারেল ওয়েতে ১ম এ করে দিচ্ছি। একটা সিস্টেম কনসিডার করছি যেখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে আর অনেকগুলো ইলেকট্রন আছে। হুম? আচ্ছা নিউক্লিয়াসের জন্যে ইন্ডেক্সিং গুলো ধরো আলফা, বিটা, গামা ইত্যাদি, ইত্যাদি। আর ইলেকট্রনের জন্য যে ইন্ডেক্সিং গুলো সেগুলো হচ্ছে তোমার ১ সেকেন্ড দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে তোমার আ এখানে আলফা, বিটা, গামা এগুলো হচ্ছে নিউক্লিয়াসের জন্যে তোমার ডামি ইনডেক্স। আর I, J, K এগুলো হচ্ছে ইলেকট্রনের জন্য ডামি ইনডেক্স। আচ্ছা কারো একটা মাইক্রোফোন অন রয়ে গেছে দেখো তো? মাইক্রোফোনটা অফ করে দাও। আছে না কারো অন? হ্যাঁ। আচ্ছা এবারে যেটা বললাম যে নিউক্লিয়াসের ডামি ইনডেক্স হচ্ছে তোমার আলফা, বিটা, গামা ইত্যাদি। আর ইলেকট্রনের ডামি ইনডেক্স হচ্ছে I, J, K ইত্যাদিগুলো। আচ্ছা এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাজ ইউজুয়াল H=E লিখবো। যেখানে H টার মধ্যে কি থাকবে দেখো, যে প্রত্যেকটা নিউক্লিয়াসে কাইনেটিক এনার্জির যোগফল থাকবে। প্রত্যেকটা ইলেকট্রনে কাইনেটিক এনার্জির যোগফল থাকবে। এবারে এখন একটা অ্যাডিশনাল টার্ম এলো সেটা কি? না নিউক্লিয়াস রিপালশন, যেটা অ্যাটমের ক্ষেত্রে ছিল না। অ্যাটম বা আয়ন যখন তুমি কনসিডার করছিলে সেখানে নিউক্লিয়াসের সংখ্যা একটা বলে সেখানে এই ধরনের সমস্যাগুলো ছিল না। কিন্তু এখন দেখো সেগুলো তোমার আসছে, যে তোমার নিউক্লিয়াস রিপালশন চলে এলো, ইলেকট্রন রিপালশন চলে এলো, আর ফাইনালি হচ্ছে তোমার নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন চলে এলো। তাহলে এবারে এই যে যখন তুমি নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিটাকে লিখবে, আলফা নিউক্লিয়াস তার কাইনেটিক এনার্জিতে কোনো অসুবিধা নেই। -h cos স্কয়ার টুয়াইস মাস অফ আলফা ডেল আলফা তার স্কয়ার। আর এখানে একটু খেয়াল রাখো যে এক্ষেত্রে কিন্তু তুমি যখন এই মানে এটাকে লিখছো মানে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস লিখছো, তখন কিন্তু মাস গুলো কিন্তু নিউক্লিয়াস টু নিউক্লিয়াস পাল্টাবে, সেটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? মানে আমি যদি এখানে লিখি এই সামেশন আবার আলফা ইকুয়াল টু 1 টু n, এই টিটাকে লিখি, এখানে কিন্তু এম আলফাটা কিন্তু সামেশনের ভেতরে থাকবে। কারণ নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ওটা পাল্টায়। আর ইলেকট্রনের জন্য কিন্তু সেই সমস্যা নেই। কারণ প্রত্যেকটা ইলেকট্রনের মাস এক্সাক্টলি একই হয়। তুমি সামেশনের বাইরে -h cos স্কয়ার বাই টুয়াইস m ইটাকে তুমি রেখে দিতে পারো। কারণ প্রত্যেকটা ইলেকট্রনের মাস হচ্ছে একই। আচ্ছা এবারে এইখানে দেখো যখন এই নিউক্লিয়ার রিপালশনটাকে করছো, ওই ইলেকট্রন রিপালশন এর মতই ওভার কাউন্টিং তোমাকে আটকাতে হবে। ওভার কাউন্টিং আটকাতে গেলে তোমার এই যে এখানে ৩ টে পসিবিলিটি যেকোনো একটা নিতে পারতে। আমি ধরো ১ম টাই নিচ্ছি। তো ১ম টা নিলে কি নিতে হবে? হাফ সামেশন আবার আলফা ইকুয়াল টু 1 টু স্মল n রিপ্রেজেন্ট করছে হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়াস, হ্যাঁ? আর ক্যাপিটাল N রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে সামেশন আবার আলফা ইকুয়াল টু 1 টু স্মল n, সামেশন আবার বিটা ইকুয়াল টু 1 টু স্মল n এইটা তুমি লিখলে। আর এখানে হচ্ছে তোমার দেখো এখানে ইলেকট্রন রিপালশন যেটা,
হ্যাঁ, ঠিক একই রকমভাবে হাফ সামেশন আবার i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল N সামেশন j ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল N যেখানে i নট ইকুয়াল টু j এটা। ঠিক আগের যে লজিকটা দিচ্ছি সেই লজিকই আরকি। যে নিউক্লিয়ার রিপালশন সেখানে কিন্তু ওই সামেশনটা রেস্ট্রিক্টেড সাম থাকবে। ইলেকট্রন রিপালশন এর ক্ষেত্রেও কিন্তু সামটা রেস্ট্রিক্টেড সাম থাকবে। আর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন যখন সেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। কারণ সমস্ত নিউক্লিয়াস সমস্ত ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। সামেশন ওভার আলফা ইকুয়াল টু 1 টু স্মল n সামেশন ওভার জে বা আই যাই বলো এখানে আই লিখলে ভালো হতো আই ইকুয়াল টু 1 টু n কারণ আলফা আই যেহেতু বলে যেটা সামেশন ওভার অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি আই হবে হ্যাঁ সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু n ভি আলফা আই এটা তাহলে এটা দেখো মেনি ইলেকট্রন মলিকুলার ক্ষেত্রে তুমি কেমন করে হ্যামিল্টনিয়ানটা লিখবে বা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখবে দেখো অ্যাটমের থেকে মলিকুলের তফাৎটা বুঝতে পারলে তো অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি একটা কম্পোনেন্ট থাকতো এখানে কিন্তু যতগুলো নিউক্লিয়াস আছে প্রত্যেকের জন্য থাকবে আর অ্যাটমের জন্য হচ্ছে নিউক্লিয়ার রিপালশন কিছু ছিল না এখন কিন্তু অ্যাডিশনাল একটা নিউক্লিয়ার রিপালশন টার্ম তোমার চলে এলো বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেরকম ঠিক আছে আর যেখানে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশনটা ওখানে শুধুমাত্র ইলেকট্রনের উপরে সামেশনটা ছিল নিউক্লিয়াসটা একটাই ছিল এখন কিন্তু নিউক্লিয়াসের উপরেও তোমার সামেশনটা আসছে বুঝতে পারলে মিনি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কেমন করে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখবে এটা পরিষ্কার তো কোনো অসুবিধা নেই তো আচ্ছা এটা ওয়ান ইলেকট্রন মলিকুলার আয়ন একটা আমি জাস্ট বলছি সেটা হচ্ছে H2 প্লাস মানে কিছুটা তোমার হিলিয়ামের মতো হিলিয়ামে যেমন একটা নিউক্লিয়াস দুটো ইলেকট্রন এখানে তোমার দুটো নিউক্লিয়াস একটা ইলেকট্রন মানে H2 প্লাস মানে হাইড্রোজেন মলিকুলার আয়ন তাহলে এটা একদমই হিলিয়ামের মতো দেখো এখানে দুটো নিউক্লিয়াস তাকে H1 H2 বলছি ইলেকট্রন একটা তুমি এখানে বলেছো এখানে কি থাকবে দেখো এই নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি থাকবে এই নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি থাকবে এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে নিউক্লিয়াস রিপালশন থাকবে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন থাকবে এই নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন থাকবে তার মানে দেখো এর মধ্যে 6টা পার্ট আছে হ্যামিল্টনিয়ানের মধ্যে এটা কাইনেটিক এনার্জি অফ দা মানে ফার্স্ট নিউক্লিয়াস কাইনেটিক এনার্জি অফ দা সেকেন্ড নিউক্লিয়াস কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রন এখানে হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর নিউক্লিয়াসের মধ্যে রিপালশন 1 নম্বর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন 2 নম্বর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন যেখানে প্রত্যেকটা পার্ট তুমি এইভাবে এক্সপ্রেসলি লিখছো আচ্ছা এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা হাইট H2 প্লাস এইটা জানো তো এটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল লোকে ইউজুয়ালি এটা অ্যাপ্রক্সিমেট মেথড বা এলসিও দিয়ে করে কিন্তু এই পার্টিকুলার প্রবলেমটা তুমি একটু অন্য কোঅর্ডিনেট সিস্টেম মূলত সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি এই প্রবলেমটাকে সলভ করো তাহলে এই প্রবলেমটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল এটা একটু মাথায় রেখো হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন দুটো নিউক্লিয়াস আছে এই পার্টিকুলার প্রবলেম কিন্তু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এটা কিন্তু এক্স্যাক্টলি সলভেবল এইটা একটুখানি অ্যাডিশনাল জিনিস তুমি একটু আলাদা করে মাথায় রাখো কিন্তু মানে এক্সাক্ট সলিউশনটা যেহেতু খুব কমপ্লিকেটেড হয় লোকে করে না এটা সেই লিনিয়ার কম্বিনেশন ফর অ্যাটমিক অরবিটাল মানে বেসিক্যালি ভেরিয়েশন প্রিন্সিপালের একটা লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের একটা স্পেসিফিক মেথড হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস আর কি সেই এলসিও করে এটাকে সলভ করতে হয় যেমন করে মলিকুলার অরবিটাল থিওরি যেভাবে আসে আর কি ঠিক আছে তো দেখো তাহলে আমি এইটুকু পার্টে আমি একটুখানি অ্যাডিশনাল জিনিস বলে দিলাম আমার যে মূল যে অ্যাপ্রক্সিমেট মেথডস আমি করব সেটা তো আসছি সেখানে ভেরিয়েশন প্রিন্সিপালটাকে বলবো জাস্ট একটুখানি সিলেবাসের সুবিধার জন্য মেনি ইলেকট্রন অ্যাটম আয়ন বা মলিকুলের জন্য কেমন করে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনগুলোকে লিখতে হয় সেটা দু একটা কেসের জন্য আমি ব্যাপারটাকে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো না স্যার। আচ্ছা চলো তাহলে এবার আমরা অ্যাকচুয়াল ভেরিয়েশন প্রিন্সিপাল আসছি ঠিক আছে দেখো যেটা আমি অলরেডি বলেছি দেয়ার আর মেনি রিয়েলিস্টিক প্রবলেমস দ্যাট ক্যানট বি সলভ এক্সাক্ট ইউজিল কোয়ান্টাম মেকানিক্স তাহলে উপায়টা কি আমাকে অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে এই ওয়ান অফ সাজ অ্যাপ্রক্সিমেট মেথড হচ্ছে ভেরিয়েশন প্রিন্সিপাল ধরো অ্যাকচুয়াল সিস্টেমটা তার জন্য কি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এই সাইগেন ইকুয়াল টু ধরে নাও ইএন সাইগেন এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেমটা ঠিক আছে আচ্ছা এবারে একটা মডেল সিস্টেম ধরো তুমি কনসিডার করছো যেটা এক্স্যাক্টলি সলভেবল ঠিক আছে সেটাকে মডেল সিস্টেম বলা হচ্ছে এটা এক্স্যাক্টলি সলভেবল ধরে নাও সেটার জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে H0 সাই এন জিরো ইকুয়াল টু EN0 সাই এন জিরো তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সিস্টেম যেটা তোমার এক্স্যাক্টলি সলভ করতেও পারে নাও করতে পারে মানে এক্স্যাক্টলি সলভেবল হতেও পারে নাও হতে পারে আমি মূলত ধরছি এটা এক্স্যাক্টলি সলভেবল নয়
বা এক্সাক্টলি সলভেবল হলেও হচ্ছে সেই সলিউশনটা হচ্ছে প্রচন্ড কমপ্লিকেটেড, মানে সামহাও তুমি এক্সাক্ট সলিউশনটা আইদার পারছো না, নাহলে অ্যাভয়েড করতে চাইছো। তখন তুমি কি করো, না তুমি একটা মডেল সিস্টেম কনসিডার করো যেটা এক্সাক্টলি সলভেবল। ঠিক আছে? এটা ধরো তুমি অ্যানহারমোনিক অসিলেটর বা মোস্ট অসিলেটর প্রবলেম সলভ করতে চাইছো, পাশে তোমার হারমোনিক অসিলেটর প্রবলেমের এক্সাক্ট সলিউশন তোমার জানা আছে। তুমি হয়তো হিলিয়াম অ্যাটম সলভ করতে চাইছো, পাশে হাইড্রোজেন অ্যাটমের এক্সাক্ট সলিউশন তোমার জানা আছে। আচ্ছা, এবারে এই যে এই অ্যাকচুয়াল সিস্টেমের যে হ্যামিল্টনিয়ান আর এক্সাক্টলি সলভেবল মডেল সিস্টেমের যে হ্যামিল্টনিয়ান, তাদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তোমাকে দেখতে হবে এটা ছোট না বড়। যদি এটা বেশ ছোট হয় তাহলে তুমি পার্টারবেশন থিওরি ব্যবহার করো। আর যদি এইচ মাইনাস এইচ এটা বেশ যথেষ্ট বড় হয় তাহলে তুমি ভেরিয়েশন প্রিন্সিপাল ব্যবহার করো। মানে অনেকেই জিজ্ঞেস করে যে স্যার, ভেরিয়েশন প্রিন্সিপাল পার্টারবেশন থিওরি দুটোই তো কোন একটা পার্টিকুলার প্রবলেমকে অ্যাপ্রক্সিমেটলি সলভ করার মেথড, তাহলে আমি কখন ভেরিয়েশন প্রিন্সিপাল ব্যবহার করব, কখন পার্টারবেশন থিওরি ব্যবহার করব? পার্টারবেশন থিওরি যখন আমরা পড়বো তখন খুব ভালো করে বলবো যে এই যে পার্টিকুলার প্রবলেমটা একেবারে পার্ট আপ প্রবলেম বা অ্যাকচুয়াল প্রবলেম, আর এটা যে মডেল প্রবলেম বা আনপার্ট আপ প্রবলেম। এবারে এইচ মাইনাস এইচ এর যে ডিফারেন্সটা অ্যাকচুয়াল হ্যামিল্টনিয়ানের সঙ্গে মডেল হ্যামিল্টনের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি পার্টারবেশন। এই পার্টারবেশনটা যদি স্মল হয় তাহলে আমি পার্টারবেশন থিওরি ব্যবহার করব, আর পার্টারবেশনটা যদি বেশ বড় হয় তাহলে আমি ভেরিয়েশন প্রিন্সিপালটাকে ব্যবহার করব। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে কখন কোন মেথডটা ব্যবহার করব সেটা একটুখানি বোঝা গেল। ঠিক আছে? এখন আমরা ভেরিয়েশন প্রিন্সিপালটা চলে আসি। আচ্ছা, ভেরিয়েশন প্রিন্সিপালে দেখবে যদি স্ট্যান্ডার্ড বই, আমাদের বইও যদি তুমি দেখো বা খুব অল্প জায়গাতেই এটা আছে যে অয়েলার ভেরিয়েশন প্রিন্সিপাল বা একটা প্রিন্সিপাল প্রথমে বলা হয়। কিন্তু মোস্ট অফ দ্য বইয়ে বা তোমাদের সিলেবাসে কিন্তু তুমি দেখবে যে অয়েলার ভেরিয়েশন প্রিন্সিপাল ইউজুয়ালি ধরে না। র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে গল্পটা স্টার্ট করে। র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল আরেকটা আছে যেটাকে বলা হয় লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। এই দুটো ভেরিয়েশন প্রিন্সিপালই তোমাদের বেসিক্যালি সিলেবাসে থাকে। র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল আর হচ্ছে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে আমরা ওই র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে স্টার্ট করছি। অয়েলার ভেরিয়েশন প্রিন্সিপাল আলাদা করে উল্লেখ করছি না। যারা ইন্টারেস্টেড থাকে আমাদের বইয়ে তুমি দেখে নেবে, অয়েলার ভেরিয়েশন প্রিন্সিপালে দু চার কথা বলে দেওয়া আছে। কিন্তু দেখবে অয়েলার ভেরিয়েশন প্রিন্সিপাল তোমাদের মানে কাদেরই প্রায় সিলেবাসে থাকে না। দেন আমরা সরাসরি শুরু করছি র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি তো অ্যাকচুয়ালি যে প্রবলেমটাকে সলভ করতে চাইছো সেটাকে এক্সাক্টলি সলভ করতে পারছো না বা এক্সাক্টলি সলভ করতে চাইছো না, এটা খুব কমপ্লিকেটেড বলে। সেটা তুমি যেটা করবে অ্যাপ্রক্সিমেট সলিউশনের জন্য প্রথমে একটা ট্রায়াল ফাংশন চুজ করে নেবে। ট্রায়াল ফাংশন। তাহলে ফাই হচ্ছে একটা ট্রায়াল ফাংশন। ঠিক আছে? ফাইটা হচ্ছে একটা ট্রায়াল ফাংশন। আর এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম টু বি সলভ। এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর অফ দ্য অ্যাকচুয়াল সিস্টেম টু বি সলভ। যে প্রবলেমটা তুমি অ্যাকচুয়ালি সলভ করতে চাইছো তার হ্যামিল্টনিয়ান অপারেটরটা তোমার জানা আছে। তুমি একটা ট্রায়াল ফাংশন চুজ করলে। আর এই ট্রায়াল ফাংশনটাকে চুজ করছো, এই ট্রায়াল ফাংশনটা চুজ করার না কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো আমরা যখন এক্সাম্পল গুলো দেবো তোমার কাছে পরিষ্কার হবে। যেমন ধরো যেটা হচ্ছে এই প্রপার বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। প্রপার বাউন্ডারি কন্ডিশন মানে তুমি কি অ্যাকচুয়াল সিস্টেমটাকে বলছো, এই অ্যাকচুয়াল সিস্টেমের যে ওয়েভ ফাংশনটা কোনো দুটো পার্টিকুলার জায়গায় হয়তো ভ্যানিশ করে। তো তোমাকে হচ্ছে ফাইটাকে সেরকম ধরতে হবে। বা অ্যাকচুয়াল সিস্টেমে ধরো কটা নোড আছে, ফাই এর মধ্যে কেন সেরকম নোডটা থাকে তোমাকে ধরতে হবে। এই ধরনের কিছু, কিছু রেস্ট্রিকশন তোমার আছে আরকি। ওটা যদি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম হয়, ফাইটাও যেন ওয়ান ডাইমেনশনাল তোমাকে ধরতে হবে। এগুলো আর। তো যাকগে, ফাইটা হচ্ছে তোমার একটা ট্রায়াল ফাংশন। ট্রায়াল ফাংশন চুজ করার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো আমি পরে বলব। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, জাস্ট চলে, হ্যাঁ, এই তো। তাহলে যেটা বললাম যে এবারে দেখো এই ট্রায়াল ফাংশন আর অ্যাকচুয়াল হ্যামিল্টনিয়ান দিয়ে তুমি একটা ভেরিয়েশন ইন্টিগ্রাল ডিফাইন করো যাকে বলে এনার্জি ফাংশনাল। সেটা হচ্ছে ফাই এইচ ফাই বাই ফাই ফাই। তুমি ব্র্যাকেট নোটেশন জানো, ব্র্যাকেট নোটেশন আমরা সবাইয়ের জন্যই শিখিয়েছি। ফাই এইচ ফাই বাই ফাই ফাই, এই যে পার্টটা, এইটা হচ্ছে তোমাকে বলে যে এনার্জি ফাংশনাল বা ভেরিয়েশনাল ইন্টিগ্রাল। আচ্ছা, ফাংশনাল কথাটার মানে হচ্ছে ফাংশন অফ এ ফাংশন। দেখো, ফাইটা ইটসেলফ তো একটা পজিশনের ফাংশন হবে। মানে ফাই যদি একটা মানে ফাই তো ইটসেলফ একটা ফাংশন। এটা কার ফাংশন? পজিশনের ফাংশন, যেটা আর থিটা ফাই এর ফাংশন হতে পারে, এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে এন্ড সো অন।
ওয়ান ডাইমেনশনাল এক্স এর ফাংশন হতে পারে। ফাইটা একটা ফাংশন, সেই ফাই এর উপরে এনার্জিটা নির্ভর করে। তার মানে এনার্জিটা হলো কি ফাংশন অফ এ ফাংশন। মানে এনার্জিটা ফাই এর ফাংশন, ফাই আবার এক্স এর ফাংশন। তাহলে এনার্জি যদি ফাংশন অফ এ ফাংশন একেবারে ফাংশনাল। তাহলে এইটাকে বলা হচ্ছে এনার্জি ফাংশনাল। হ্যাঁ? তাহলে এটা এনার্জি ফাংশনাল বা অনেক সময় বলে ভেরিয়েশনাল ইন্টিগ্রাল এইটা। আর এবারে অ্যাকচুয়াল এনার্জি যদি তোমার অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জি যদি ইজি হয়, মানে অ্যাকচুয়াল সিস্টেমে যদি ট্রু গ্রাউন্ড স্টেট এনার্জি যদি ইজি হয়, তাহলে র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল কি বলে যে এই যে এনার্জি ফাংশনালটা phi h5 by phi phi must be greater equal to Eg। দিস ইজ দ্য র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল। তার মানে তোমাকে একটা ট্রায়াল ফাংশন চুজ করতে হচ্ছে। ট্রু হ্যামিল্টনিয়ানটা তুমি জানো যে ট্রায়াল ফাংশন আর ট্রু হ্যামিল্টনিয়ান দিয়ে তুমি একটা ভেরিয়েশনাল ইন্টিগ্রাল বা এনার্জি ফাংশনাল ডিফাইন করে ফেললে ইফাই ইকুয়াল টু phi h5 by phi phi, যেটা র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল বলে এই যে এনার্জি ফাংশনালটা মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জি অফ দ্য সিস্টেম। একটা স্পেশাল কেসে ফাই যদি নরমালাইজ হয়ে যায় তাহলে ডিনোমিনেটরটা 1 হয়ে গেল, তখন phi h5 গ্রেটার ইকুয়াল টু ইজি হয়ে গেল এটা। তাহলে এটা হচ্ছে র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল। বুঝতে পেরেছো র্যালির ভেরিয়েশন প্রিন্সিপালটা? পরিষ্কার তো? Yes, হ্যাঁ sir. স্যার। আচ্ছা। আর এবার এই র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল আমাকে প্রুভ করতে হবে। প্রুফ অফ দ্য র্যালির ভেরিয়েশন প্রিন্সিপাল। দেখো, H is the Hamiltonian operator of the actual system that satisfies the time independent Schrodinger equation H psi n equal to En psi n, যেখানে H হচ্ছে একটা মানে H টা হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা কিন্তু হারমিশিয়ান একটা অপারেটর। এটা মাথায় রাখবে। H টা হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে? মানে এটা হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু H টা ইন জেনারেল হারমিশিয়ান। এটা কেন কেন এটা বললাম? কারণ কাজে লাগবে এটা। দেখো, তাহলে কি হলো না এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে টাইম অ্যাকচুয়াল সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে তোমার এইটা। ঠিক আছে? আচ্ছা। এবারে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট, এই যে আমি এখানে লিখে দিচ্ছি লেট আস রাইট দ্য ট্রায়াল ফাংশন phi equal to summation over I ci psi I, মানে বেসিক্যালি এই যে অ্যাকচুয়াল সিস্টেমের জন্য যে ওয়েভ ফাংশনস গুলো, অ্যাকচুয়াল সিস্টেমের যে ওয়েভ ফাংশন গুলো তার লিনিয়ার কম্বিনেশন করে তুমি ট্রায়াল ফাংশনটাকে কনস্ট্রাক্ট করলে। ফাইটা হচ্ছে সামেশন ওভার আই সি আই সাই আই। আচ্ছা, এবারে এখানে যে জিনিসটা দরকার মানে বলার, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে যে এই যে আমি এখানে এইচটা হারমিশিয়ান বলেছি আর তারপরে আমি এই কথাটা লিখলাম ফাইটা হচ্ছে সামেশন ওভার আই সি আই সাই আই। এটা লিখলাম কেন? লিখলাম তার কারণটা হচ্ছে যে তুমি জানো যে মানে আমরা জানি উই নো কি বলতো আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর of a eigenfunctions of a Hermitian operator form a complete set। হ্যাঁ, eigenfunctions of a Hermitian operator forms a complete set। এর মানেটা কি? মানেটা হচ্ছে যে যে ধরো ধরো হারমোনিক লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনে প্রচুর ওয়েভ ফাংশনস আছে, যেখানে ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে। এবারে ওই ওয়েভ ফাংশনগুলোর সুইটেবল লিনিয়ার কম্বিনেশন দিলে তুমি ওয়ান ডাইমেনশনে যে কোনো ওয়েভ ফাংশন কনস্ট্রাক্ট করতে পারবে। এটা মানে সেই বেসিস সেটের মতো। মানে ব্যাপারটা কিরকম বলো তো? ধরো ভেক্টরের রেসপেক্টে তুমি যদি দেখো, তাহলে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে i, j, k তিনটে ইউনিট ভেক্টর, যেটা তিনটে পারপেন্ডিকুলার ডিরেকশন আছে। ধরো তুমি ও 3 ডাইমেনশনে যেকোনো একটা ভেক্টরকে i, j, k তার লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারবে। সিমিলারলি 2 ডাইমেনশনে x এবং y অ্যাক্সিস বড় ইউনিট ভেক্টরগুলো i আর j, 2 ডাইমেনশনে যেকোনো একটা ভেক্টরকে i আর j লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। তাহলে কমপ্লিট সেট কথাটার মানে হচ্ছে এই যে যদি i j কে বলে দিই তাহলে ওই স্পেসে যেকোনো একটা ভেক্টরকে i j কে লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারে। তাহলে এখানে যেটা আমি বলছি যে আইগেন ফাংশন বা হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, এর মানেটা হচ্ছে যে এনি ফাংশন in the space can be written as a linear combination of the
eigenfunctions of the Hermitian operator if proper boundary condition is maintained. ধরো তুমি হয়তো এমন বললে যে একটা ওয়েভ ফাংশনটা ধরো মাইনাস এল আর প্লাস এল তে ভ্যানিশ করতে হবে। তাহলে মাইনাস এল আর প্লাস এল যদি ভ্যানিশ করতে হয় তাহলে তোমাকে এমন বেসিস ফাংশন নিতে হবে আর কি যাতে করে সেটাও মাইনাস এল প্লাস এল এ তোমার ভ্যানিশ করে, বা যে সিস্টেমটার জন্য তুমি ওয়েভ ফাংশনগুলোকে নেবে সেগুলোও যেন মাইনাস এল প্লাস এল এ তোমার ভ্যানিশ করে। সেটা যে প্রপার বাউন্ডারি কন্ডিশন যদি মেনটেন হয় তাহলে যে কোনো একটা ফাংশনকে বা হারমিশন অপারেটরের যে আইগেন ফাংশন তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। এই কমপ্লিট সেট তৈরি করার মানেটা হচ্ছে এইটা। এই যে আইগেন ফাংশন অফ এ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, এইটা তোমার কোয়ান্টাম মেকানিক্সে পস্টুলেট 2 এ দেখবে শেষ পার্টের মধ্যে ছিল। পস্টুলেট 2 টার দেখবে লাস্ট পার্টের মধ্যে কিন্তু এই কথাটা কিন্তু লেখা ছিল। ঠিক আছে? তাহলে এখানে আমার যেহেতু আ ওই এইচ সাই ইকুয়াল টু ই সাই, মানে এইচ সাই এন ইকুয়াল টু ই সাই এন, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেমের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেখানে এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু বাই ডিফল্ট সে হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। কিন্তু তার আইগেন ফাংশনস গুলো একটা কমপ্লেক্স সেট তৈরি করবে, অর্থাৎ তার আইগেন ফাংশন দিয়ে যেকোনো একটা ফাংশনকে তৈরি করতে পারবে। তাহলে উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি কি করতে পারি, যে ট্রায়াল ফাংশন যেটা দেখো, ট্রায়াল ফাংশন ফাইটাকে তুমি সামেশন অফ আই সিআই সাই আই এইরকম ভাবে লিখলে, মানে মানে ওই যে সাই আই গুলো লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখলে। আচ্ছা, এবারে এনার্জি ফাংশনালটা তুমি ডিফাইন করো। ই ফাই ইকুয়াল টু ফাই এইচ ফাই বাই ফাই ফাই। তবে ফাই এর জায়গায় তুমি বসাচ্ছ কি সামেশন ওভার আই সিআই সাই আই। আর এখানে দেখো এইখানে আইটাও সব ভ্যালুর উপর যাবে, যেটাও সব ভ্যালুর উপরে যাবে, কিন্তু এখানে যে ইন্ডেক্সিংটা ব্যবহার করব এখানে সেই ইন্ডেক্সিংটাই না থাকতে পারে বলে এইখানে সামেশন ওভার আই সিআই সাই আই লিখলাম, এখানে সামেশন ওভার জে সি জে সাই জে হলো। মানে যদি তুমি 10টা ওয়েভ ফাংশনের কম্বিনেশন নাও তাহলে এখানেও আইটা 1 থেকে 10, এখানেও যেটা হচ্ছে 1 থেকে 10, মানে এখানেও যে ভ্যালুগুলো আসবে এখানেও সেইগুলো আসবে। কিন্তু পরে যখন তুমি গুণ করবে এর 1 এর সাথে এর 1 বা 2 বা 3 থেকে 10 পর্যন্ত যে কেউ গুণ হতে পারে, বা এর 2 এর সঙ্গে এর 1 বা 2 বা 3 যেকোনো একজন কাপেলড হতে পারে। সেইজন্য আমি দুটো আলাদা ইন্ডেক্সিং এখানে ব্যবহার করছি। আচ্ছা দেখো, এবারে সামেশন গুলো তুমি এগিয়ে দিলে, সামেশন ওভার আই সামেশন ওভার জে। আচ্ছা, ব্রা পার্ট থেকে সিআই টা আসছে বলে তুমি সেটাকে সিআই স্টার হিসেবে লিখলে, এই যে সিআই স্টার হিসেবে লিখলে। আর কেট পার্ট থেকে সি যেটা আসছে বলে কেট পার্ট থেকে তুমি সি যেটাকে লিখলে। তো সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সি জে হলো। আর পড়ে রইল এখানে সাই আই এই সাই জে, এটা। আর এখানেও ডিনোমিনেটরও ঠিক একই রকম ভাবে সামেশন ওভার আই সামেশন ওভার জে সিআই স্টার সি জে সাই আই সাই জে। তাহলে সামেশন গুলো এগিয়ে দিয়েছি, ব্রা পার্ট থেকে যাচ্ছে বলে সে কমপ্লেক্স কনজুগেট হয়ে এসছে, আর কেট পার্টটা অ্যাজ ইউজুয়ালি এসছে, এটা হলো। আচ্ছা, এবারে দেখো এইটা, যে এই সাই জে গুলো মানে সাই আই সাই জে এরা তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, এই সাই এন ইকুয়াল টু এন সাই এন ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে এই সাইজের উপরে কাজ করলে কি দেবে, ই যে সাইজে দেবে, সেটা হলো ই যে সাইজে দিল, এটা। আচ্ছা, এবারে ইজেটাকে তুমি যদি এগিয়ে দাও, মানে ইজে তো দেখো তুমি জানো যে এখানে আইগেন মানে একটা হারমিশন অপারেটর আইগেন ফাংশন আইগেন ভ্যালু গুলো তাহলে অলওয়েজ রিয়েল হয়। তাহলে ইজেটা তুমি যে সামেশনের বাইরে বের করে দিলে, মানে এই সামেশন বলছি মানে এই ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে, হ্যাঁ, করে বাকি যেটা পড়ে রইল কি সাই আই সাই জে। সাই আই সাই জে কে লিখবে কি ডেল্টা আই জে, কারণ এটা তুমি জানো যে তোমার ওই মানে যদি নন ডিজেনারেট কেস হয় পার্টিকুলারলি, হুম, তাহলে এগুলো তোমার আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর তারা কিন্তু আবার অর্থ নরমালও হয়। ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট। যেটা সেজন্য আমি এখানে অর্থ নরমাল ওয়েভ ফাংশন ধরে নিয়েছি। এই যে এটা ডেল্টা আইজে আর কি। ডেল্টা আইজে যে সাই আই সাই জে থাকছে তো? মানে ই যেটা বাইরে চলে গেলে সাই আই সাই জে, সাই আই সাই জে হচ্ছে তোমার ডেল্টা আইজে। হ্যাঁ? মানে ওয়েভ ফাংশন গুলোকে অর্থ নরমাল হিসেবে তুমি চুজ করে নিচ্ছ। মানে এখানে যেটা করেছো তুমি যে উই assume that the
ওয়েভ ফাংশন বা এই সেটটা বলা ভালো, we assume that এই যে সেটটা psi n এর যে সেটটা is an অর্থোনর্মাল সেট। তোমরা হারমিশন অপারেটর যে প্রপার্টি গুলো সেখানে পড়েছিলে যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর হ্যাভিং ডিফারেন্ট আইগেন ভ্যালুজ আর অর্থোগোনাল, তারা যদি সেম আইগেন ভ্যালুজ হয় তাহলে দে need not be orthogonal but they can always be chosen to be orthogonal but they can be made orthogonal using Gram-Schmidt orthogonalization technique। এখানে এইখানে সেই আইগেন গুলো উইদাউট লস অফ এনি জেনারেল তুমি অর্থ নরমাল হিসেবে চুজ করতে পারো। তো দেখো তাহলে অর্থ নরমাল হিসেবে চুজ করলে ওইটা হয়ে যাবে কত, জাস্ট সিম্পলি ডেল্টা আই যা হবে, এখানে ডেল্টা আই যা হবে। আর নিচেও ঠিক একই রকম ভাবে ডিনোমিনেটরে এই যে সাই আই সাই যে ছিল ডেল্টা তোমার হচ্ছে ডেল্টা আই যে। আচ্ছা এবারে দেখো এইখান থেকে পরের লাইনটা একটু ভালো করে খেয়াল করো। দেখো তুমি ডিনোমিনেটরটা প্রথমে দেখো, সামেশন ওভার আই সামেশন ওভার জে সি আই স্টার সি জে ডেল্টা আই জে, এইটা যদি হয় ডেল্টা আই যেটা কনেকার ডেল্টার মানে কি আই ইকুয়াল টু জে হলে তবে থাকবে, না হলে থাকবে না। আই ইকুয়াল টু জে হলে থাকবে, নাহলে থাকবে না যদি তোমার হয়, তাহলে কি হবে এই দুটো সামেশন থেকে একটা সামেশন হাওয়া হয়ে যাবে। তাহলে সামেশন আবার আই সামেশন আবার জে থেকে পড়ে থাকবে সামেশন আবার আই, আর এখানে সি মানে আই ইকুয়াল টু জে হতে হবে বলে সিআই স্টার সিআই হয়ে যাবে, অর্থাৎ সিআই মডিউলাসের স্কোয়ার হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে নিউমারেটরটা। আচ্ছা এই জায়গাটা অনেকের বুঝতে অসুবিধা হয় বলে আমি এক্সপ্রেসিভলি একবার ধরো তোমাকে দেখাচ্ছি। ধরো এই ডিনোমিনেটরটা আইটা ধরে নাও 1 থেকে 3, যেটা ধরে নাও 1 থেকে 3 সিআই স্টার সি জে ডেল্টা আই জে, তাই তো? এবারে তুমি প্রথমে কি করলে ওই তোমার এখানে আই এর ভ্যালু 1 টু 3 সিআই স্টার মানে প্রথম সামেশনটাকে ভাঙলে না, পরের সামেশনটাকে ভেঙে নিলে, সামেশনটাকে ভেঙে নিলে। জে এর ভ্যালু একবার 1 বসালে, জে এর ভ্যালু একবার 2 বসালে, জে এর ভ্যালু একবার 3 বসালে। এখানে এটা হয়ে গেল কত? এগুলো হচ্ছে তোমার 1 সেকেন্ড। এই যে সিআই স্টারটা যেমন আছে আছে, জে এর ভ্যালুটা তাকে একবার 1 বসিয়েছি, কিন্তু সি1 ডেল্টা আই 1 হয়েছে, এটা সি2 ডেল্টা আই 2 হয়েছে, সি3 ডেল্টা আই 3 হয়েছে। এবারে তুমি আইটা 1 থেকে 3 পর্যন্ত তুমি নাও, তাহলে আই এর ভ্যালু প্রথমে 1 নিলাম, তারপর আই এর ভ্যালু 2 নিলাম, তারপর আই এর ভ্যালু 3 নিলাম, তাই এইভাবে তোটা 9টা টার্ম আসবে। আর এবারে দেখো 9টা টার্মের মধ্যে যখন আই নট ইকুয়াল টু জে, কনেকার ডেল্টা তো 0 হয়ে যাবে, তার মানে ডেল্টা 1 1 ডেল্টা 2 2 ডেল্টা 3 3 যেগুলো বেসিক্যালি 1 সেটা বাদ দিয়ে বাকিগুলো অটোমেটিক্যালি 0 হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে বাকিগুলো 0 হয়ে গেল, আর ডেল্টা 1 1 ডেল্টা 2 2 ডেল্টা 3 3 আই ইকুয়াল টু জে বলে কনাকাল ডেল্টা ভ্যালু 1 হবে, সেগুলোকে শুধু রাখলাম। তাহলে রইল কত, সি1 স্টার সি1 প্লাস সি2 স্টার সি2 প্লাস সি3 স্টার সি3, অর্থাৎ সি1 মডিউলাস স্কয়ার প্লাস সি2 মডিউলাস স্কয়ার প্লাস সি3 মডিউলাস স্কয়ার, অর্থাৎ সামেশন আবার আই ইকুয়াল টু 1 টু 3 সিআই মডিউলাস স্কয়ার। দেখো আমি সেটাই বেসিক্যালি এখানে লিখেছি। ঠিক একই রকম ভাবে তুমি নিউমারেটরটাকেও লিখতে পারবে। বুঝতে পারলে এইখান থেকে এই পরের লাইনটা পরিষ্কার তো, যে কনেকার ডেল্টা থাকলে সবসময় এবারে স্কেমাটিক মানে এটা মানে মেথডিক্যালি মনে রাখবে যে যদি তোমার কনেকার ডেল্টা থাকে না, তাহলে দুটো সামেশন থাকলে একটা সামেশন হাওয়া হয়ে যায়, একটা সামেশন। আর যদি একটা সামেশন থাকে সেটাকে একটা নাম্বার দিয়ে দেয়, সামেশন আর থাকেই না। সেটা কেমন করে এলো আমি এক্সপ্লিসিটলি তোমাকে দেখালাম আর এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এটাকে একটুখানি খুলে লেখো। আইটা ধরো মানে এই যে মানে সামেশন ওভার আই আছে তো, তাহলে এটা আমি নিচটা যেমন আছে আছে উপরটাকে লিখছি তোমার এই যে সামেশন ওভার আই সিআই মডিউলাস স্কয়ার ইআইটাকে লিখলাম সি1 মডিউলাস স্কয়ার ই1 বা সি2 মডিউলাস স্কয়ার ই2 প্লাস ডট 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 সিআই মডিউলাস স্কয়ার ইআই প্লাস ডট 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 সিএন মডিউলাস স্কয়ার ইএন। ধরে নাও তোমার এনটা ফাংশনের লিনিয়ার কম্বিনেশন তুমি বেসিক্যালি নিয়েছো। এখানে যে লিনিয়ার কম্বিনেশনটাকে নিয়েছিলে না, ফাই ইকুয়াল টু সামেশন ওভার আই সিআই সাই আই, এখানে ধরে নাও এখানে আইটা হচ্ছে 1 থেকে এন পর্যন্ত। আই থেকে 1 থেকে যদি এন পর্যন্ত হয়, তাহলে এইটাকে এই সামেশনটাকে তুমি ভেঙে লেখো, তাহলে কি হবে এই সি1 মডিউলাস স্কয়ার ই1 থেকে আপ টু সিএন মডিউলাস স্কয়ার ইএন পর্যন্ত গেল। আচ্ছা এবারে তুমি দেখো তো, এটা খেয়াল করো, যদি এই ইকুয়েশনে ই1 আছে, এখানে ই2 আছে, এখানে ইআই আছে, এখানে এন আছে ডট 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 ডট, এবারে যদি ই1 ই2 ইআই ইএন সবাইকে তুমি ই1 দিয়ে রিপ্লেস করে দাও, যেখানে ই1টা হচ্ছে লোয়েস্ট এনার্জি, যেটা
গাউস স্টেট এনার্জি বা লোয়েস্ট এনার্জি যদি E1 হয়, তাহলে তুমি যদি এই প্রত্যেকটা টার্মকে E1 দিয়ে সাবস্টিটিউট করে দাও, মানে E1 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে? তাহলে সাডেনলি এই উপরের ভ্যালুটা নিচের ভ্যালুর থেকে বেশি হবে। মানে উপরটা ভ্যালু মানে এই যে পুরোটা আরকি। এই যে পুরোটা এটার থেকে সাডেনলি বেশি হবে। কারণ ডিনোমিনেটরটা যেমন আছে। নিউমারেটরটা কি করেছি দেখো, এখানে C1 মডুলাস E1, এখানে C1 মডুলাস E1, এই দুটো সমান, সমান মিটে গেল। কিন্তু এবারে কি আছে, C2 মডুলাস E2, এখানে C2 মডুলাস E1, যেহেতু E2 টা গ্রেটার ইকুয়াল টু E1, মানে E1 টা হচ্ছে গাউস স্টেট এনার্জি। তাহলে E2 টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু E1, তার মানে এই সেকেন্ড টার্মের থেকে বেশি, এর থার্ড টার্মটা এর থার্ড টার্মের থেকে বেশি, এর এর টার্মটা এর টার্মের থেকে বেশি। তার মানে কি হচ্ছে, এই যে জিনিসটা যেটা বেসিক্যালি E5, সেটা কি হবে? এটা গ্রেটার ইকুয়াল টু এইটা হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, যে যদি তোমার E1 টা গাউস স্টেট এনার্জি হয়, যখন E2 টা গ্রেটার ইকুয়াল টু E1, মানে ডিজেনারেট হলে তো তোমার ইকুয়াল টু টা হতে পারে, আর ডিজেনারেট না হলেও হচ্ছে সবসময় গ্রেটার দেন। তাহলে E2 টা গ্রেটার ইকুয়াল টু E1, E3 টা গ্রেটার ইকুয়াল টু E3, EI টা গ্রেটার ইকুয়াল টু EI, EN টা গ্রেটার ইকুয়াল টু EI, যদি E1 যদি হয়, তাহলে তুমি পরিষ্কার বলতে পারছো যে এই যে জিনিসটা, সেটা এটার থেকে বড়, অর্থাৎ E5 টা এটার থেকে বড়। এটা বুঝতে পারলে কি? দেখো, ঠিক আছে এটা? কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, স্যার। আচ্ছা, এবারে দেখো, এই নিউমারেটর থেকে E1 টা তুমি কমন নিয়ে নিলে। E1 টা কমন নিয়ে নিলে পড়ে থাকছে কত? সামেশন ওভার i CI মডিউলাস স্কয়ার। এবারে উপরে CI মডিউলাস স্কয়ার, নিচে CI মডিউলাস স্কয়ার কেটে গেল, কেটে গিয়ে E5 টা গ্রেটার ইকুয়াল টু E1 হলো। E1 টাই গাউস স্টেট এনার্জি, অর্থাৎ E5 টা গ্রেটার ইকুয়াল টু Eg হয়ে গেল। দেখো, র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল প্রুভড হয়। ঠিক আছে? বোঝা গেল প্রুফটা? তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, স্টেট অ্যান্ড প্রুফ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। মানে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা স্টেটমেন্টটাকে লিখে তার প্রুফ করা। এটা কিন্তু পরীক্ষা খুব রেগুলারলি আসে, সেটা কিন্তু তোমরা ভালো করে শিখে নেবে। স্টেট অ্যান্ড প্রুফ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। হলো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমার যদি অ্যাকচুয়াল সিস্টেমে গাউস স্টেট এনার্জিতে এইটা হয়, এবারে তোমার এই এনার্জি ফাংশনালটা ইটা, সেটা হয়তো কোনো প্যারামিটারের হয়তো ধরো উপরে হয়তো ডিপেন্ড করেছে। প্যারামিটার তুমি তোমার মতো করে চেঞ্জ করলে এনার্জি ফাংশনালটা পাল্টালো, কখনো সেটা বেশি, কখনো সেটা কম, ইত্যাদি ইত্যাদি। এবার যাই হোক না কেন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে তোমার ভেরিয়েশনাল ইন্টিগ্রালটা বা তোমার এনার্জি ফাংশনালটা কখনোই গ্রাউন্ড স্টেট এনার্জির নিচে নামতে পারবে না। গ্রাউন্ড স্টেট এনার্জি বা তার উপরে সবসময় থাকবে। এবারে এখানে একটা জিনিস একটুখানি বলে নেওয়া যাক, যদি এনার্জি ফাংশনালটা কোনো প্যারামিটার ল্যামডার উপর ডিপেন্ড করে, তাহলে আমি বেস্ট পসিবল সলিউশন পাওয়ার জন্য যেটা করতে পারি, যে ল্যামডার ভ্যালু এমনভাবে চুজ করব যাতে করে হচ্ছে সেই এনার্জি ফাংশনালটা মিনিমাম হয়। তোমার মিনিমামটাই তো বেস্ট পসিবল এগ্রিমেন্ট হবে, তাই না? আমি যদি গ্রাউন্ড স্টেট এনার্জিটা ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে এস্টিমেট করার চেষ্টা করি, তাহলে এই যে এনার্জি ফাংশনের যে মিনিমাম ভ্যালুটা, সেটাই বেস্ট এস্টিমেট হবে। কারণ এটা তো গ্রেটার ইকুয়াল টু ইজি, তাহলে ইজির সবচেয়ে কাছে কোনটা হবে? এর যেটা মিনিমাটা। যদি এনার্জি ফাংশনালটা লেটস কোনো একটা প্যারামিটার ল্যামডা তার উপর ডিপেন্ড করে, তো সেই এনার্জিটাকে ল্যামডার রেসপেক্টে তোমাকে ভ্যারি করতে হবে, ভ্যারি করিয়ে সেই ল্যামডাটাকে নিতে হবে, যাতে এনার্জিটা তোমার মিনিমাম হয়। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমায় বলে রাখলাম। তো দেখো, তাহলে এই যে ভেরিয়েশন প্রিন্সিপাল যেটা বললাম, প্রিন্সিপালটা আমাদের বলা হয়ে গেল। এরপর আমরা অ্যাপ্লিকেশনে আসবো। যে প্রিন্সিপালটা বুঝতে কারো অসুবিধা আছে নাকি? র্যালিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা কি? এই প্রিন্সিপালটা কেমন করে তুমি প্রুভ করলে? এই প্রুফের কোনো জায়গায় অসুবিধা হলে বলো। ঠিক আছে? আগের পেজটা একবার দেখান। হ্যাঁ, নাও। হয়েছে? হ্যাঁ, স্যার। চলো, এবার আমরা দু একটা এক্সাম্পল দেখি। দেখো, বলছে যে কনস্ট্রাক্ট এ ফ্রি পার্টিকেল অফ মাস এম, সরি, কনসিডার এ ফ্রি পার্টিকেল অফ মাস এম কনফাইন ইন এ 1D বক্স অফ লেন্থ L, মানে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম যেটা,
যার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা 0 হচ্ছে যখন 0 থেকে L এর মধ্যে, ইনফিনিটি হচ্ছে আদারওয়াইজ। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা কথা যে এই পার্টিকুলার প্রবলেমটা তুমি এক্সাক্টলি সলভ করতে পারো। ঠিক আছে? তোমরা করেছো এই বিএসসি তেই এই পার্টিকুলার প্রবলেমটা তুমি এক্সাক্টলি সলভ করেছো। কিন্তু মজা হচ্ছে যে আমরা এখন এই পার্টিকুলার প্রবলেমটাকে এক্সাক্টলি সলভ করব না। তার বদলে এটাকে আমি কি করব না ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে সলভ করব। এবারে বলতেই পারো যে জিনিসটা এক্সাক্টলি সলভ করতে পারা যায় এবং বেশ সহজেই করা যায়, তাহলে তুমি ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে সলভ করবেন কেন? কারণ ভেরিয়েশন প্রিন্সিপাল দিয়ে সলভ করব তার কারণটা হচ্ছে এই যে র্যালের ভেরিয়েশন প্রিন্সিপালটা আমি প্রুভ করলাম, প্রুফটা তো ঠিকই আছে, মানে প্রুফটা তো সার্টেনলি কোথাও কোনো ভুল নেই। ভুল যদি প্রমাণ করতে পারো তাহলে কোয়ান্টাম মেকানিক্সই ভুল হয়ে যাবে। তুমি নোবেল পেয়ে যাবে রাদার। হ্যাঁ? কিন্তু স্টিল তোমার বলে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করার জন্যে এই পার্টিকুলার প্রবলেমটা ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে সলভ করে জাস্ট দেখে নেওয়া যে র্যালিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা এই পার্টিকুলার কেসে কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে। এইটা আমি জাস্ট দেখে নিতে চাইছি। আচ্ছা, এটাকে এক্সাক্টলি সলভ করলে তার এনার্জিটা কত হয় বা গাউসের এনার্জি কত সেটা তোমার জানা আছে। এর এনার্জিটা তো n স্কয়ার h স্কয়ার বাই 8 ml স্কয়ার হয়। আর n = 1 টা হচ্ছে তোমার গাউসের রিপ্রেজেন্ট করে, তাহলে মিনিমাম এনার্জি বা গাউসের এনার্জিটা h স্কয়ার বাই 8 ml স্কয়ার। তো আমাকে ভেরিয়েশন প্রিন্সিপাল করে যেটা দেখাতে হবে যে এই পার্টিকুলার কেসে যেটা তোমার এনার্জি ফাংশনাল বেরোবে সেটা গ্রেটার ইকুয়াল টু h স্কয়ার বাই 8 ml স্কয়ার হচ্ছে। এটা ঠিক আছে? হলো? তাহলে তার জন্য আমরা শুরু করছি এইভাবে। কোথায় গেল? হ্যাঁ, দেখো প্রথমে তোমার এই ট্রায়াল ফাংশন একটা চুজ করতে হবে। আচ্ছা, ট্রায়াল ফাংশন যে চুজ করবে কোন ক্রাইটেরিয়া ট্রায়াল ফাংশনটাকে স্যাটিসফাই করতে হবে দেখো। প্রথম কথা, এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম এবং এক্স ডিরেকশন বরাবর ভাবছো, মানে ওয়েভ ফাংশন এক্স এর ফাংশন হতে হবে। এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই পার্টিকুলার বক্স প্রবলেমের যেটা মজা যে x = 0 আর x = L হচ্ছে বাউন্ডারি। অর্থাৎ এর ভেতরে ওয়েভ ফাংশনটা থাকবে, এর বাইরে কিন্তু ওয়েভ ফাংশন বেসিক্যালি তোমার থাকবে না। মানে পার্টিকেলটা থাকবে না। অর্থাৎ ওয়েভ ফাংশন গুলো এই দুটো বাউন্ডারিতে ভ্যানিশ করবে। দ্য ট্রায়াল ফাংশন মাস্ট ভ্যানিশ অ্যাট x = 0 and x = L, এইটা। আর তুমি গাউসের নিয়ে কথাবার্তা বলছো বলে গাউসটা কিন্তু সবসময় নোডলেস হয়। একটা থিওরেমই আছে যে গাউসটা তোমার নোডলেস। দ্য ট্রায়াল ফাংশন শুড নট হ্যাভ এ নোড অ্যাজ ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ওয়েভ ফাংশনস অফ দ্য গাউস স্টেট। হ্যাঁ? তাহলে গাউস স্টেটে কখনো তোমার নোড থাকে না। তাহলে এইটাকে মাথায় রেখে তুমি একটা ট্রায়াল ফাংশন চুজ করলে ফাইটা হচ্ছে x * L - x। আচ্ছা, x * L - একটা ছবি আঁকলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এইটা তোমার x = 0 তে সার্টেনলি 0, x = L তেও 0 এবং এইটা একটা ম্যাক্সিমা দিয়ে যায়। ম্যাক্সিমাটাকে বের করার জন্য তো d∅/dx = 0 করো, সেখান থেকে x = তোমার L/2, হ্যাঁ? সেইখানে হচ্ছে তার ম্যাক্সিমাটা পাচ্ছ। মানে x = L/2 তে ফার্স্ট ডেরিভেটিভটা 0 আর সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হচ্ছে, তার মানে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে এই যে ট্রায়াল ফাংশনের একটা ছবি আমি মোটামুটি গেস করে রাখলাম এরকম। হ্যাঁ? এবং তুমি যদি অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটাকে দেখো, তোমার পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে গাউসের ওয়েভ ফাংশন কিছুটা এরকমই দেখতে হয়। যাক, এটা ইম্পোর্টেন্ট না। যেটা কথা হচ্ছে যে এই যে ৩ টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে আমি একটা ট্রায়াল ফাংশন ধরো নিলাম। আচ্ছা, এবারে আমাকে যেটা করতে হবে যে এনার্জি ফাংশনালটাকে ক্যালকুলেট করতে হবে। E∅ = φh∅/φ5, এটা। তাহলে এবারে নিউমারেটরটা যখন তুমি করবে φh∅, তাহলে সেটা কি? না, ইন্টিগ্রাল 0 to L ওয়েভ ফাংশনটা রিয়েল, সেখানে x * L - x হলো। এখানে হ্যামিল্টনিয়ান অপারেটরটা -h² টুয়াইস m d2/dx², x * L - x হলো dx হলো। আচ্ছা, এবারে এই পুরো জিনিসটা তুমি ইন্টিগ্রেট করতে পারবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমি আর করে দিচ্ছি না। ঠিক আছে? তোমার যেভাবে অনেকটা একটু লম্বা হবে, তোমার d2dx² এর উপরে কাজ করবে, কাজ করে এটা অনেকগুলো পার্টে ভেঙে যাবে। ভেঙে তারপর তুমি ইন্টিগ্রেশনটাকে করবে। করলে উত্তর বেরোবে h² L³/6m। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তা তুমি এই ইন্টিগ্রেশনটাকে করবে। পরীক্ষায় পড়লে কিন্তু তোমাকে ইন্টিগ্রেশনটাকে করে দিতে হবে। তো ইন্টিগ্রেশনটাকে করবে, করে এটা আমাদের বইয়ে করে দেওয়া আছে। ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে বইটা কনসাল্ট করবে, তাহলে তুমি পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এবারে তোমার নিউমারেটরটা এইটা হয়ে যাবে, ডিনোমিনেটরটাকে এটা φ, ঠিক একই রকম ভাবে ক্যালকুলেট করতে 0 to L x * L - x তার স্কয়ার হয়ে যাচ্ছে ইনটু dx। এই ইন্টিগ্রেশনটা যদি তুমি করো সেটা দেখবে বেরোবে L⁵ এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম। তাহলে এই দুটো ইন্টিগ্রেশন, এগুলো সব বাচ্চাদের জিনিস। মানে মানে বাচ্চাদের জিনিস ইন দ্য সেন্স যে আমি মজা করছি না। মানে আমি বলছি যে তোমরা করতে পারবে। খুব সহজ ইন্টিগ্রেশন। এখন কোনো স্পেশালিটি কিছু নেই। করতে পারবে। তাহলে এনার্জি ফাংশনটা এখন কি দাঁড়ালো?
5h 5/5 তুমি বসালে, বসে কি বেরোচ্ছে দেখো, এটা 5h cross square by m l square হচ্ছে, বা এটা হচ্ছে তোমার 10/pi square into h square by 8m l square হচ্ছে। 10/pi square into h square by 8m l square হচ্ছে। আচ্ছা, এবারে অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত? h square by 8m l square হয়। তাহলে তুমি পরিষ্কার দেখো যে 10/pi square যেটা, এটা সাডেনলি 1 এর থেকে বড়। মানে এটা 10, নিচে হচ্ছে 3.14 তার স্কয়ার, তুমি করে দেখো এটা হচ্ছে 1 এর থেকে বড়। তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এই যে এনার্জি ফাংশনালটা যে অ্যাকচুয়াল যে গ্রাউন্ড স্টেট এনার্জি তার থেকে অ্যাকচুয়ালি বেশিই হয়েছে। কোনোভাবেই কম হয়ে যায়নি। মানে বোঝা গেল দিস ওবেস দ্য র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপল। তাহলে পার্টিকেলের বক্সের ক্ষেত্রে তুমি অ্যাজ ইফ যেন অ্যাকচুয়াল সলিউশনটা, মানে অ্যাকচুয়াল সলিউশনটা জানো, তুমি অ্যাকচুয়াল সলিউশনটা করছো না। তুমি জাস্ট সিস্টেমেটিক্যালি তুমি ট্রায়াল ফাংশনটাকে চুজ করলে, তার মতো করে তুমি এনার্জি ফাংশনটাকে ক্যালকুলেট করলে, এনার্জি ফাংশনটা ক্যালকুলেট করে দেখতে পেলে যে তোমার র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে, এবং এক্ষেত্রে যে পার্সেন্টেজ অফ এরারটা হয় সেটা হচ্ছে 1.3%। পার্সেন্টেজ অফ এরারটা হচ্ছে 1.3%। তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা আমরা কনসিডার করলাম, এই পার্টিকুলার প্রবলেমটা দেখো সকল কোনো ভেরিয়েশনাল প্যারামিটার নাই। ভেরিয়েশন প্যারামিটার নাই মানে এই যে এনার্জি ফাংশনটা যেটা বেরিয়েছে তো বেরিয়েছে, এইটাকে ফার্দার বেটার করা বা মডিফাই করা, মানে এখানে এমন কোনো প্যারামিটার নাই, এখানে এম ফিক্সড, এল ফিক্সড, এইচ ফিক্সড, এমন কোনো প্যারামিটার নাই যে প্যারামিটারটা আমি আমার মতো করে পাল্টাতে পারবো, পাল্টে এনার্জিটাকে মিনিমাইজ করবো। তো এখানে যেটা বেরিয়েছে তাতেই তোমাকে স্যাটিসফাইড থাকতে হবে, যেটা র্যালে-রিজ ভেরিয়েশন প্রিন্সিপাল ওবে করছে, কিন্তু একটা এরার থাকছে, এটা 1.3% তোমার এরার। ঠিক আছে এটা। আচ্ছা, এবার নেক্সট একটা প্রবলেম করবো আমরা, যেটা হচ্ছে লিনিয়ার সরি ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি দেখবে যে একটা প্যারামিটার পাওয়া যাবে, এনার্জি ফাংশনালটা সেই প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এবং সেই প্যারামিটারের রেসপেক্টে এনার্জিটাকে মিনিমাইজ করার একটা সুযোগ থাকে। আর এই পার্টিকুলার কেসে তুমি পোটেনশিয়াল এনার্জিটা জানো, হাফ কে এক্স স্কয়ার হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে, বা হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, বা 2 পাই স্কয়ার এম নিউ স্কয়ার এক্স স্কয়ার, যেখানে কেটা হচ্ছে ফোর্স কস্ট, ওমেগা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম, আর ওমেগাটা হচ্ছে 2 পাই নিউ, যেখানে নিউটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম। আচ্ছা, এবারে এক্ষেত্রে থেকে ট্রায়াল ফাংশনটা কি প্রপার্টি হোল্ড করতে হবে? আবার ওয়ান ডাইমেনশনাল প্রবলেম বলে, ওটা এক্স এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবারে আমি যদি মানে তোমার গ্রাউন্ড স্টেটটাকে এস্টিমেট করার চেষ্টা করি, তাহলে তোমাকে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন নোডলেস বলে এমন একটা ফাই চুজ করবে যেখানে কোনো নোড থাকবে না। থার্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জিটা তোমার সিমেট্রিক, মানে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, যদি ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, ওয়েভ ফাংশনগুলো আইদার ইভেন হবে না হলে অড হবে। আর গ্রাউন্ড স্টেট কিন্তু সবসময় তোমার ইভেন হতে হবে। তাহলে তোমার যেটা হবে যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন এমনভাবে চুজ করবে যেন সেটা ইভেন হয়, আর ফাইনালি ওয়েভ ফাংশনটা কিন্তু এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটি তখন ভ্যানিশ করতে হবে। তাহলে দেখো সেটা এক্স এর ফাংশন হবে, নোড থাকা চলবে না, ওয়েভ ফাংশনটা ইভেন হতে হবে, আর ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে যখন এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। এটাকে মাথায় রেখে তুমি একটা ভ্যালিড ওয়েভ ফাংশন নিতে পারো, ফাইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম একটা ফাংশন তুমি ভাবতে পারো। দেখো এই যে ফাংশনগুলো ছবিটা একটা গাউসিয়ান ফাংশন, তো প্লাস মাইনাস ইনফিনিটি দেখো ভ্যানিশ করেছে, একটা ইভেন ফাংশনস হচ্ছে, হ্যাঁ, এর কোনো নোড নাই তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এর মধ্যে এমন কোনো জায়গা পাচ্ছ না যেখানে সেটা জিরো হচ্ছে, কোনো নোড নাই, আর এক্স এর ফাংশন, তার মানে এইটা সমস্ত প্রপার্টিগুলি হোল্ড করছে। কিন্তু এখানে একটা জিনিস একটু বলে নিই যে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি কিন্তু ইউনিটলেস হয়, কিন্তু এক্স স্কোয়ার তো লেন্থ স্কোয়ার হয়ে যায় একটা ইউনিট, তাহলে সেই ইউনিটটাকে কাটার জন্য আমি কি করলাম, একটা ল্যামডা গুণ করে দিলাম, যাতে করে ওভারঅল জিনিসটা ইউনিটলেস হয়। এক্সপোনেনশিয়াল শুধু এক্স স্কোয়ার না লিখে এখান থেকে ল্যামডা গুণ করে দিলাম, ল্যামডা একটা প্যারামিটার, যার ডাইমেনশনটা হচ্ছে 1/x স্কোয়ারের ডাইমেনশনের সঙ্গে সমান, যাতে করে ডাইমেনশন গুলো কেটে কেটে ইউনিটের নাম্বার হয়। তাহলে এখন ট্রায়াল ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কোয়ার। এই যে ল্যামডাটাকে নিলাম যেটাকে ইউনিটলেস করার জন্য শুধু, এই ল্যামডাটাকে কিন্তু আমি আমার মতো করে খেলাবো। তাহলে এবারে চলো এনার্জি ফাংশনালটাকে কষে নিতে হবে। ই ফাই ইকুয়াল টু ফাই এইচ ফাই বাই ফাই ফাই, ঠিক আছে? তাহলে এটা ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কয়ার, এখানে টোটাল হ্যামিল্টনিয়ান অপারেটরটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার প্লাস 2 পাই স্কয়ার এম নিউ স্কয়ার এক্স স্কয়ার, এটাই ধরো লিখেছি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কয়ার ডিএক্স। এটা আর এবারে আবার এই ইন্টিগ্রেশনটা তোমাকে আস্তে 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 একটুখানি লেন্দি হবে এই ইন্টিগ্রেশনটা, কিন্তু করতে পারা যাবে। তো ইন্টিগ্রেশনটা তুমি করবে, করে দেখবে যে তার উত্তরটা কত বেরোচ্ছে। এই যে এখানে আমি হোমওয়ার্ক দিয়েছি, তাহলে এটা বইয়ে করে দেওয়া আছে,
কারণ আমি একটু সময় বাঁচানোর জন্য এই ইন্টিগ্রেশন গুলো কেন পুরোটাকে করে দিচ্ছি না। এই ইন্টিগ্রেশন গুলো বইয়েও করে দেওয়া আছে এবং তুমি নিজে চেষ্টা করলেও কিন্তু ইন্টিগ্রেশন গুলো করতে পারবে। তো করার পরে একটা তোমার উত্তর বেরিয়েছে নিউমারেটরটা। ঠিক একই রকম ভাবে ডিনোমিনেটরটা মাইনাস থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা এক্স স্কয়ার ডিএক্স হয়ে যাবে। মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কয়ার ওয়েভ ফাংশন। স্কয়ার মানে এইটা হয়ে গেল। এবং সেটাকেও তুমি জাস্ট ইন্টিগ্রেশনটাকে করবে। করে দেখবে তার উত্তরটা বেরোবে যে এইটা। পাই বাই 2 টু দি পাওয়ার হাফ 1 বাই ল্যামডা টু দি পাওয়ার হাফ। তাহলে এবারে এনার্জি ফাংশনালটা ফাই এইচ ফাই বাই ফাই ফাই যদি করো সেটা বেরোচ্ছে কত? এইচ ক্রস স্কয়ার ল্যামডা বাই টুয়াইস এম প্লাস পাই বাই 2 তার স্কয়ার এম নিউ স্কয়ার ইনটু 1 বাই ল্যামডা। আচ্ছা এবারে দেখো তোমার এই যে এনার্জিটা বেরিয়েছে সেই এনার্জিটা দেখো ল্যামডার ফাংশন। এবারে এই প্রথম পার্টটা ল্যামডা বাড়লে বাড়ে, সেকেন্ড টার্মটা ল্যামডা বাড়লে কমে, এন্ড ভাইস ভার্সা। ল্যামডা কমলে প্রথম টার্মটা কমে, এই পার্টটা হচ্ছে তোমার বাড়ে। এনার্জি যদি ল্যামডার একটা ফাংশন হয় তাহলে এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই এনার্জিটাকে আমি মিনিমাইজ করব, ল্যামডাটাকে ভ্যারি করি, মানে আমি সেই ল্যামডাটাকেই নেব যার জন্য এনার্জিটা আমার মিনিমাম হয়। তার জন্য তোমার কি করতে হবে? ডেলি বাই ডেল ল্যামডা ইকুয়াল টু 0 করতে হবে। করে তুমি একটা ল্যামডার ভ্যালু পেলে যে ল্যামডাতে এনার্জিটা মিনিমাম, সেটা হয়ে যাচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে? দেখো এই ল্যামডা মানে তুমি কি করছো যে এনার্জি ফাংশনালটা ল্যামডার উপরে ডিপেন্ড করে, সেই এনার্জি ফাংশনটাকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে তুমি ল্যামডার মিনিমাম ভ্যালুটাকে বের করবে। ল্যামডার মিনিমাম ভ্যালুটা বেরিয়ে গেল, এবারে সেই ল্যামডার মিনিমাম ভ্যালুটাকে তুমি জাস্ট এই এনার্জির যে এক্সপ্রেশনটা সেখানে তুমি বসিয়ে দাও। বসিয়ে দিলে তুমি যেটা পাচ্ছ দেখো একদম পুরো হাফ এইচ নিউ সরাসরি বেরিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জি। মানে এই পার্টিকুলার কেসে তুমি ইউ আর ফরচুনেট এনাফ যে এত জুডিশিয়াসলি তুমি ওয়েভ ফাংশনটাকে ট্রায়াল ফাংশনটাকে চুজ করেছো যে তোমার একদম এক্সাক্ট মানে ভেরিয়েশন প্রিন্সিপাল ইউজ করে তুমি এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জিটা পেয়ে গেলে। পেয়ে গেলে তার সিম্পলি কারণটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি না যে ট্রায়াল ফাংশনটাকে চুজ করেছো, ট্রায়াল ফাংশন আর অ্যাকচুয়াল ফাংশনটা অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট ফাংশনটা বেসিক্যালি একই। অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট ফাংশনটা না মানে তুমি ধরো ট্রায়াল ফাংশনটা চুজ করেছো n ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স স্কয়ার ল্যামডা যে মিনিমাম ভ্যালুটা তুমি বসিয়ে দাও, বসিয়ে তুমি সলভ করলে দেখো যেটা বেরোচ্ছে এইটা অ্যাকচুয়ালি কিন্তু হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটাই। তা তুমি এত সুন্দর করে ট্রায়াল ফাংশনটাকে চুজ করে ফেলেছো যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন তার সঙ্গে একদম পুরো সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে বলে তুমি এই সুবিধাটা পেলে। হ্যাঁ, তুমি দেখলে যে তোমার মানে যে সকল ভেরিয়েশনের ইন্টিগ্রালটা তোমার অ্যাকচুয়াল যে গ্রাউন্ড স্টেট এনেকে তার সঙ্গে তোমার সমান হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারলে? তো দেখো তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ যেটা হলো, অ্যাডভান্টেজটা কি? না অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি এই পার্টিকুলার কেসে তোমার ওই মানে তোমার একটা প্যারামিটার তুমি পেয়েছো। ঠিক আছে? প্যারামিটারটা পেয়েছো, প্যারামিটারটা তোমাকে বেসিক্যালি হেল্প করে দিল আরকি। মানে এক্সট্রা একটা প্যারামিটার তুমি পেয়েছো, হ্যাঁ? যে প্যারামিটারটা দিয়ে তুমি এনার্জিটাকে মিনিমাইজ করার সুযোগটা পাচ্ছ আরকি। হ্যাঁ? সেইজন্যে তোমার ওই পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যা পেয়েছো তাতেই তোমাকে স্যাটিসফাইড থাকতে হচ্ছে, তা না করে এখন তুমি যেটা পারলে সেটা হচ্ছে তোমার ওই মানে ল্যামডার রেসপেক্টে এনার্জিটাকে তুমি আবার মিনিমাইজ করতে পারলে। এই যে এখানে এই যে এনার্জিটা ল্যামডার ফাংশন হয়ে যাচ্ছে। ই ল্যামডাটা ল্যামডার রেসপেক্টে প্লট করলে পরিষ্কার দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার ল্যামডাতে যেখানে এনার্জিটা মিনিমাম, সেই মানে যখন এনার্জিটা মিনিমাম তার করসপন্ডিং ল্যামডাটাকে নিলে তুমি বের করলে, বের করে এই এনার্জি ফাংশনের এক্সপ্রেশনে বসালে, বসিয়ে তুমি অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জিটা পেয়ে গেলে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে? এটা। তাহলে দেখো তাহলে আমি দুটো প্রবলেম তোমায় করে দিলাম, হ্যাঁ? আচ্ছা এবারে আমি তোমাকে কয়েকটা প্রবলেম করতে দিচ্ছি ১ সেকেন্ড মানে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এগুলো তোমার ফাইনাল ১ সেকেন্ড। দেখো আমি কতগুলো প্রবলেম তোমাকে দিচ্ছি যে কনস্ট্রাক্ট এ ট্রায়াল ভেরিয়েশনাল ফাংশন ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম এন্ড হেন্স চেকস দ্য ভ্যালিডিটি অফ র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপাল। মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি একটা ওই গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন জাস্ট গেস করে নেবে, গেস করে নিয়ে সেখান থেকে র্যালেরিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা কেমন করে স্যাটিসফাইড হচ্ছে তুমি হচ্ছে সেটা দেখবে। এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এখানে আমি তোমাকে বলেও দিচ্ছি মানে এটা আচ্ছা এটা কিছু বলে দেওয়ার দরকার নেই। এটা তোমার এক কাজ করবে এইটা
এটা এটা আমাদের বইয়ে করে দেওয়া আছে প্রবলেমটা, হ্যাঁ? এই প্রবলেমগুলো বইয়ে যদি মানে এগুলো একটুখানি ক্যালকুলেশন করে লম্বা, লম্বা। কিন্তু বইয়ে যদি এক্সাক্টলি করে দেওয়া আছে মানে ডিটেইলে করে দেওয়া আছে সেখানে এই প্রবলেমটা আমি আর কোনো হিন্টস দিচ্ছি না। The construct a trial variational function for the ground state of hydrogen atom and hence check the validity of Rayleigh variation principle. আচ্ছা, তারপরে ধরো এই ধরনের একটা পার্টিকুলার প্রবলেম যে এটা অ্যাকচুয়াল পার্টিকুলার বক্সটা নয়, বক্সের ভেতরে তোমার এরকম একটা পোটেনশিয়াল বসানো আছে। ট্রায়াঙ্গুলার পোটেনশিয়াল একটা বসানো আছে। তার পোটেনশিয়ালের ফর্মটা তোমার বলে দেওয়া আছে। তাহলে তোমার বলে দেওয়া আছে। হ্যাঁ? তাহলে এর জন্য তুমি একই রকম করে একটা ট্রায়াল ফাংশন চুজ করে সেখান থেকে তোমার ওই রেলেটিভ ভেরিয়েশন প্রিন্সিপাল তুমি কাজে লাগিয়ে গাউসের এনার্জিটা এস্টিমেট করার চেষ্টা করবে। আচ্ছা, এছাড়া একটা ধরো তোমার প্রবলেম মানে হারমোনিক অসিলেটর প্রবলেম যেখানে ট্রায়াল ফাংশনটা ওই আগের মতো না করে ট্রায়াল ফাংশনটা আমি নিচ্ছি কত cos ল্যামডা এক্স, যেখানে এক্সটা হচ্ছে -π/2 ল্যামডা থেকে +π/2 ল্যামডা পর্যন্ত। ল্যামডা হচ্ছে এখানে প্যারামিটার আর কি এখানে। তাহলে এটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আর কি, হ্যাঁ? তুমি ধরলে ট্রায়াল ফাংশনটা বলে নেওয়া হয়েছে আর কি। এটা এই যে 1DSHO আর কি। তার একটা ট্রায়াল ফাংশন তোমাকে বলে সেইখান থেকে তুমি ওটাকে আবার ওই রেলেটিভ ভেরিয়েশন প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে তুমি গাউস স্টেট ওয়েভ ফাংশনটাকে বের করার চেষ্টা করবে। গাউস স্টেট এনার্জিটা এস্টিমেট করার চেষ্টা করবে। তাহলে এই কতগুলো প্রবলেম আমরা ধরো দুটো করে দিলাম। আর এই তোমার এই খান্তিনেক প্রবলেম তোমাদের দিলাম যে প্রবলেমগুলো কিন্তু বইয়ে আমাদের করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে মোটামুটিভাবে বিএসসি স্ট্যান্ডার্ডে বিএসসি কেন? বিএসসি, এমএসসি সবার জন্যই আরকি। মানে বিএসসি তে আর নেই আরকি ভেরিয়েশন প্রিন্সিপাল এইটুকুই আছে। তাহলে আমি যেটা বলছি যে পার্টিকুলারলি বিএসসি ছেলেদের জন্য যেটা বলছি যে তোমার দেখো দুটো জিনিস এখানে আমি করে ফেললাম। তাহলে পলি ইলেকট্রন অ্যাটম বা মলিকুলার ক্ষেত্রে কেমন করে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে হয় সেটা যেমন বলে দেওয়া হলো। তারপরে অ্যাপ্রক্সিমেট মেথডস কি সেখান থেকে ভেরিয়েশন প্রিন্সিপাল, র্যালেরিচ ভেরিয়েশন প্রিন্সিপাল স্টেটমেন্ট এবং তার প্রুফ সেটা আমরা বললাম। এবং সেখান থেকে ৫ টা অ্যাপ্লিকেশনস আমরা বললাম। হ্যাঁ? পরীক্ষায় দেখবে এর মধ্যে থেকেই সব পড়বে। এর বাইরে কিছু পড়বে না। তোমাদের তো বলেই দেওয়া আছে জাস্ট প্রিন্সিপালটাকে বলো এবং সেখান থেকে তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে পার্টিকুলার বক্স প্রবলেম অ্যাপ্লিকেশন, হারমোনিক অসিলেটর প্রবলেম অ্যাপ্রক্সিমেট, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম অ্যাপ্লিকেশন। তো তোমাদের মোটামুটি এই ৫ টা প্রবলেম তোমরা সলভ করে নেবে বইয়ে যেগুলো করে দেওয়া আছে। র্যালেটিভ ভেরিয়েশন প্রিন্সিপালটাকে বললাম তার প্রুফটা তোমরা করবে তাহলেই তোমাদের হয়ে যাবে। আর এদেরও যেটা দরকার মানে এমএসসি বা নেটের জন্য তোমার এটার পরে আরেকটা ক্লাস তোমাদের লাগবে। যেটা হচ্ছে যেখানে আমরা লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা নিয়ে কথাবার্তা বলব। আর লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল বিএসসি ছেলেদের জন্য লাগবে কারণ তোমার যখন সকল এলসিএ ওটা করবে লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল করবে সেটা নাথিং বাট দ্য লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে একদিনে পুরোটাকে করলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে। আমরা এই পর্যন্তই আজকে করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব একটুখানি বলে নিচ্ছি। করে দেওয়া প্রবলেম গুলো কিন্তু নিজেরা করবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু সব যে করে দেব সেরকম হবে না। সব করে দিলে অনেক, অনেক সময় লেগে যাবে। হ্যাঁ? প্রবলেম গুলো একদম ডিটেইলে করে দেওয়া আছে। করে দেওয়া প্রবলেম গুলোকে দেখবে, করে নিজে, নিজে সলভ করবে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। আচ্ছা, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা বলে দেওয়ার পরে সেইখান থেকে না তোমার একটা ইম্পোর্টেন্ট জিনিস আসবে সেটা হচ্ছে স্ল্যাটার ডিটারমিন্যান্ট। স্ল্যাটার ডিটারমিন্যান্ট এইটা আসবে। আচ্ছা, এইটা করে এইটা না আমরা ২ জায়গায় এটাকে ব্যবহার করব মূলত। একটা হচ্ছে যে যারা ধরো এমএসসি অর নেটের জন্য করছো, হ্যাঁ? তাদের এইখান থেকে অ্যাকচুয়ালি হুকেল মলিকুলার অরবিটাল থিওরি যেটা, এইটায় চলে যাওয়া যাবে যেটা আমাদের সিলেবাসে আছে। হুকেল মলিকুলার অরবিটাল থিওরিতে আমি চলে যাব যেটা বেসিক্যালি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে চলে আসবে। আরেকটা জিনিস যেটা করব যেটা সবাইদের জন্য লাগবে, বিএসসির জন্য লাগবে, এমএসসির জন্য লাগবে আর নেট যারা করছে তাদের জন্য সবার জন্য লাগবে। সেটা হচ্ছে তোমার কোভালেন্ট বন্ডিং এ। হ্যাঁ? এটাও দেখবে তোমার নেটের সিলেবাসের মধ্যে আছে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট মেথড, ভেরিয়েশন প্রিন্সিপাল তারপরে পারটারবেশন থিওরি এইটা ডিরেক্টলি না চলে গিয়ে আমরা যেটা করছি যে
এই ভেরিয়েশন প্রিন্সিপাল নরমালটা হলো। এবার লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, এইটা জাস্ট প্রিন্সিপালটাকে বলে দিয়ে হুকেল থিওরি দেখো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। আর কোভালেন্ট বন্ডিংও দেখবে নেটের সিলেবাসের মধ্যে আছে বা এমএসসি সিলেবাসের মধ্যে আছে। আর বিএসসির ক্ষেত্রে আমাদের 5th সেমিস্টারে যেটা পড়াতে হবে সেটা হুকেল থিওরিটা নেই, শুধুমাত্র কোভালেন্ট বন্ডিং পার্টটা আছে আরকি। ঠিক আছে? তাহলে আমরা কুইকলি এই মানে ওদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি আছে আরকি। সেখানে আমরা এই কোভালেন্ট বন্ডিং রিলেটেড জায়গাটা একটুখানি ১ম এ বলে নেব। তারপরে আমি এমএসসির জন্য হুকেল থিওরি বা ২ টো ক্লাস আমি আলাদা করে দেব আরকি। হ্যাঁ? সেখানে এই পার্টগুলো কিন্তু বলে দেব। তার মানে এই ভেরিয়েশন প্রিন্সিপাল এবং লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল এগুলো খুব দরকার। করে কোভালেন্ট বন্ডিং মানে হচ্ছে তোমার এই যে linear combination of atomic orbitals, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি এই যে রিলেটেড জায়গাগুলো আরকি, সেইগুলো কিন্তু তোমার লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল এর অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকে পড়ে আরকি। ঠিক আছে? তো এইটাকে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করতে হবে একটুখানি। ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই রইল। এন্ড অফ লেকচার 1 হ্যাঁ? অ্যাপ্রক্সিমেট মেথডের এন্ড অফ লেকচার 1 এটা। আমি পরিষ্কারভাবে সিলেবাস দেখিয়ে দেব যে মানে পার্টিকুলার নেটের যে সিলেবাসটা আমি দিয়েছি, রুটিনটা দিয়েছি। আর এমএসসির ক্ষেত্রে যেটা হচ্ছে এমএসসি সিলেবাসটা এক্সাক্টলি দেখিয়ে দেওয়ার অসুবিধা যেটা হচ্ছে যে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন। কারো 1st সেমিস্টারে আছে, কারো 2nd সেমিস্টারে আছে। এইজন্যে মানে আমি ওভারঅল যেটা পড়াচ্ছি সব ক্লাসটাকে করতে থাকো। হ্যাঁ? তাহলেই তুমি দেখতে পাবে যে তোমার সবকিছু অ্যাকচুয়ালি হয়ে গেছে আরকি। হ্যাঁ, আর বিএসসি সিলেবাসটা তো সামনে মানে ক্যালকাটার যে সিলেবাস আগে সেই সিলেবাসটা মাথায় আছে আমার কাছে। আমি সিলেবাসটা কিন্তু পাঠাতে বললাম। সেটা আমি দেখে নিতে পারছি। আর নেটের জন্য তো আমি তুমি যেটা দিয়েছি তুমি দেখবে ওই মানে আমি তো তখন বললাম মানে সিলেবাসটা তো গ্রুপের মধ্যে দিয়েছি তো। হ্যাঁ? তুমি দেখবে ১ সেকেন্ড। হ্যাঁ? দেখো এইখানে এই যে এই তোমার যেটা লেকচার 11-12 এর মধ্যে লেখা আছে কেমিক্যাল বন্ডিং অফ ডায়াটমিক্স, সেখানে দেখো কেমিক্যাল বন্ডিং ইন ডায়ামারিস এলিমেন্টারি কনসেপ্ট অফ এমও অ্যান্ড ভিভি থিওরি, হুকেল থিওরি ফর কনজুগেটেড পাই ইলেকট্রন সিস্টেম। দেখো পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা আছে। তাহলে এই পার্টটাও করতে হবে। সেখানে আমি এইটাকে এই যে কোয়ান্টাম মেকানিক্স এর যে জায়গাটা, সেই জায়গাটা না যেগুলো একসাথে চলে আসছে আমি সেইগুলোকে একসাথে তোমার করিয়ে দিচ্ছি। এই করে। হ্যাঁ? এটাকে মাথায় রাখবে। আর এদের সিলেবাস তো বলেইছিলাম অলরেডি। মানে 5th সেমিস্টারের যে সিলেবাস সেটা তো তোমাদের জানো, তোমাদের একদম সামনাসামনি পরীক্ষা। হ্যাঁ? ওখানেও তোমার কোভ্যালেন্ট বন্ডিং বা এলসিও টা আছে। সেটাকে একটুখানি দেখে নিতে পারবে। দাঁড়াও ১ সেকেন্ড। তোমাদের আছে হচ্ছে এই দেখো এখানে এই যে সিম্পল হারমোনিক অসিলেটর আমাদের বলা হয়ে গিয়েছিল। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের বলা হয়ে গেছে। হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড হাইড্রোজেন লাইক আয়নস সেই পার্টটা পুরোটাকে বলে ফেললাম। Setting up Schrodinger equation in spherical polar coordinate, separation of variable, solution of angular part, phi part only, quantization of energy, only final energy expression, real wave function, average and most probable distances of electron from nuclear, setting up of Schrodinger equation for many electron atoms, helium and lithium. এটাও বলে দিলাম। Need for approximate methods, statement of variation theorem and application to simple system, particularly about harmonic oscillator, Heidegger. এই পর্যন্ত বলা হয়ে গেল। তাহলে যেটা পড়ে আছে সেটা হচ্ছে এলসিও, তাতে বন্ড ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা অলরেডি আমি বলে দিয়েছি। আর পড়ে আছে দেখো এই কোভালেন্ট বন্ডিং, ভ্যালেন্স বন্ড অ্যান্ড মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচেস, এলসিও, এমও ট্রিটমেন্ট ফর H2 প্লাস, বন্ডিং অ্যান্ড অ্যান্টিবন্ডিং অরবিটালস, কোয়ালিটেটিভ এক্সটেনশনস অফ H2, comparison to LCO, MO and VB treatment of H2 and their limitation, only wave function, detailed solution not required and their limitation. তাহলে ওই একটুখানি পার্ট বাকি আছে, খান ২ এক ক্লাস হলেই আমাদের জিনিসটা হয়ে যাবে আরকি। আমরা এই সপ্তাহের মধ্যে ২-৩ টে ক্লাস দিয়ে ব্যাপারটাকে করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তাহলে একসাথে ব্যাপারগুলো চলুক। হ্যাঁ? জিনিসটা হয়ে যাবে সব। একটু ক্লাসগুলো একটুখানি করবে এবং এখানে কিন্তু আমি অনেকটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক গুলো কিন্তু প্রপারলি করতে হবে, নাহলে পরীক্ষায় করতে পারবে না। ঠিক আছে? বুঝতে পেরেছ?